আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সে ইলহামের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে নিচু হাতটা তার হাতের উপর রেখে রিকশা থেকে নেমে বলল, রিকশায় বসে থাকার জন্য তো আজ আপনার সাথে বের হয়নি জানা। হেমন্তীর জবাব শুনে ইলহাম মুচকে হেসে হেমন্তীর হাতটা শক্ত করে ধরে বলল, আসো, আজ তোমায় আমার আর হিয়ার পছন্দের জায়গায় ঘুরাবো। হেমন্তী ইলহামের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলো। মেইন গেট দিয়ে প্রবেশ করতেই একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে ইলহামকে দেখে বলল, আরে ইলহাম বাবা, এতদিন পর আসছেন যে? আমাদের তো ভুলে গিয়েছেন। না, লোকমান চাচা আপনাদের কোনোদিন ভুলতে পারবো না। আসলে কাজের কারণে আসতে পারিনি, আর জীবনের অনেক ক্ষেত্রেই এখন আমি ব্যস্ত। লোকমান চাচা ইলহামের কথা শুনে তার পাশে থাকা হেমন্তীর দিকে তাকিয়ে পড়ল। এই লক্ষ্মী আর পরিমেয়টা কে? ইলহাম একবার হেমন্তীর দিকে তাকিয়ে বলল। আমার স্ত্রী। হেমন্তী ইলহামের দিকে তাকালো। কেন জানি ইলহামের মুখে আমার স্ত্রী কথাটা শুনে অনেক ভালো লাগছে। লোকমান চাচার মুখের হাসিটা বেশ চওড়া হয়ে গেল। সে বলল, আমি অনেক খুশি হয়েছি বাবা, তোমরা সুখে থাকো। আর শোনো, আজ দুপুরে না খেয়ে যাবে না। আমি তোমার চাচিকে বলে দিচ্ছি দুপুরের খাবারের প্রস্তুতি নিতে। চাচির হাতে রান্না অনেকদিন খাই না, আজ খেয়ে যাব নিশ্চয়ই। হেমন্তীর দিকে তাকিয়ে লোকমান চাচা বললেন, তোমাকে দেখে আজ আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আমার ইলহাম বাবা যে জীবনে এগিয়ে গেছে, এটাই অনেক। দোয়া রাখবেন চাচা আমাদের জন্য। ইলহাম হেমন্তীকে নিয়ে ভিতরে চলে গেল। হেমন্তীর কাছে পরিবেশটা অনেকটা সুন্দর আর শান্তিময় লাগছে। আশেপাশে সারি সারি গাছ রয়েছে, ফুলের গাছও রয়েছে বটে। একটু এগিয়ে যেতেই হেমন্তী দেখতে পারল অনেক বয়স্ক মহিলা পুরুষ বসে আছে, গল্প করছে। ইলহাম হেমন্তীকে নিয়ে সেদিকটাই এগিয়ে গেল। ইলহাম আর হেমন্তীকে সেখানে দাঁড়াতে দেখেই একজন বয়স্ক মহিলা ইলহামকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বললেন, ইলহাম এসেছে এতদিন পর। ইলহাম হেমন্তীর হাতটা ছেড়ে দিয়ে সেই মহিলাটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আপনাদের ভুলে থাকতে পারি না আম্মাজান। সেই মহিলাটির চোখে অশ্রুকণার আবির্ভাব হলো। তার সাথে সকল লোক এসে হাজির হলো। সবাই ইলহামকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইলহাম সবার উদ্দেশ্যে বলল, আমার প্রিয় আম্মাজান আর আব্বাজানরা, আজ আমি এসেছি নতুন কাউকে আপনাদের সাথে পরিচয় করাতে, আর সে হলো আমার স্ত্রী হেমন্তীর সাথে। হেমন্তীর নাম নিতেই হেমন্তী এগিয়ে গিয়ে সবাইকে সালাম দিল। সবাই সেখানে হেমন্তীকে দেখতে ব্যস্ত। একজন বৃদ্ধ এগিয়ে তার হাত দিয়ে হেমন্তীর সারা মুখ ছুঁয়ে দিয়ে বলল, একদম রানীর মতো দেখতে। হেমন্তী সেই বৃদ্ধার হাত ধরে বলল, আম্মাজান, আপনি কেমন আছেন? কি সুন্দর লাগলো তোমার মুখ থেকে এই আম্মাজান ডাকি শুনে। হেমন্তী আলতো হাসলো। তাদের সবার সাথে হেমন্তী ইলহাম কথা বলল। হেমন্তীকে তারা খুব সহজে আপন করে নিয়েছে। হেমন্তী ইলহামের দিকে তাকিয়ে দেখলো সে খুশি মনে সবার সাথে কথা বলছে। ইলহামের হাসি মুখটা দেখে হেমন্তীর অনেক ভালো লাগছে। এত সুন্দর হাসি হয়তো হেমন্তী কোনো দিন দেখেনি। সবার সাথে আড্ডা মেরে হেমন্তী আর ইলহাম এখন সবুজ ঘাসের উপর বসে আছে। হেমন্তী নীল আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি আর হিয়া আপু এখানে কত বছর ধরে আসেন? ইলহাম ঘাসের দিকে নজর রেখে বলল, ছোটবেলা থেকে প্রতি মাসে আমরা এখানে আসতাম, বাবা নিয়ে আসতো। তাই এটা আপনার এত পছন্দের জায়গা? ইলহাম মুচকি হেসে বলল, হেমন্তী, এখানের প্রতিটা মানুষের সাথে আমি জড়িয়ে আছি। এখানে না আসলে আমার ভালো লাগে না। তুমি জানো হেমন্তী, এখানের অনেক মানুষের মৃত্যুর পর আমি আর বাবা তাদের কবরে মাটিও দিয়েছি। এমনকি লোকমান চাচার আগে যে এখানে দারোয়ান ছিলেন, তার মৃত্যুর পরও আমি আর বাবা তার কবরে মাটি দিয়েছি। এই জায়গাটাকে আমার মা বাবা অনেক আগলে রাখতো, যাতে কেউ কষ্টে না থাকে। কত নিষ্ঠুর সন্তানরা তাদের এইভাবে একা করে ছেড়ে যেতেন। আমার বাবা মা তাদেরকে খুশি করার কোনো প্রচেষ্টা ছাড়তেন না। আমার জন্য এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হলো আমার বাবা মা। তারা যদি এখন জীবিত থাকতো, তাদের জড়িয়ে ধরে এই কথাটি অবশ্যই বলতাম। ইলহামের গলা কাঁপছে।
তার চোখ লাল হয়ে গেছে। হেমন্তী নিচু চোখের পানিটুকু মুছে বলল, আজ থেকে এটা আমারও পছন্দের জায়গা। আমাকেও এখানে নিয়ে আসবেন যখনই আপনি আসবেন। ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে বলল, হিয়া আমার জন্য পারফেক্ট একটা মেয়ে খুঁজে দিয়েছে। যেই মেয়ে আমার জন্য পাঞ্জাবি কিনতে গিয়ে কনফিউজড হয়ে যেত, সে তোমাকে পছন্দ করতে দুবার ভাবিনি। আসলে হিয়ার কাছে আমি কৃতজ্ঞ। হেমন্তী আলতো হেসে বলল, আপনি আর আপনার উদ্ভট কথা দুটোই অনেক অদ্ভুত লাগে আমার কাছে। হেমন্তীর কথা শুনে ইলহাম অন্যদিকে চোখ দিয়ে হাতের ইশারায় হেমন্তীকে কিছু দেখিয়ে বলল, ওই জায়গাটায় ছোট একটা ঘর ছিল, এখন অবশ্য নেই। সেই ঘরটায় আমি আর হিয়া অনেক লুকিয়েছি। বাবা আর মা আমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেত, তখন আমরা বের হয়ে এসে তাদের দেখে হেসে ফেলতাম। অনেক সুন্দর সময় ছিল। এখন সেই সময়গুলো মনে পড়লে বুকে চিনচিন ব্যথা হয়। যদি সেই সময়গুলো ফেরত আসতো কতই না ভালো হতো। দুপুরে ইলহাম আর হেমন্তী লোকমান চাচার ঘরে প্রবেশ করলো। ছোট টিন শেডের বাড়ি তার। লোকমান চাচার বউ রাহিলা চাচি এগিয়ে এসে তাদের ঘরে বসতে দিল। রাহিলা চাচি বললেন, এতদিন পর এসেছো, তাও বৌমাকে নিয়ে? আগে বলে আসলে আমি আর অনেক কিছু তৈরি করে রাখতাম। আপনারা যে ভালোবাসা নিয়ে আমাদের আপ্যায়ন করেছেন তাই অনেক বেশি। বাহ, খুব সুন্দর করে কথা বলে তো। ইলহাম, হিয়া আসেনি কেন? নতুন মেহমান আসতে চলেছে, তাই রেস্টে আছে। রাহেলা চাচির চোখ খুশিতে চিকচিক করে উঠল। সে বলল, এত বড় খুশির সংবাদ দিয়েছো, আজ যে চোখ দিয়ে পানি পড়ে গেল। দোয়া করবেন চাচি, যাতে হিয়া আর ওর বাচ্চা সুস্থ থাকে। আমি ওকে দেখতে যাব, কোনো সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে কেন? হিয়ার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, এসব নিয়ে ভাববেন না। হেমন্তী অবাক হচ্ছে শুধু। এই সময় সে কাছের মানুষ পর হয়ে যায়, আর এরা আপন না হয়েও ইলহামদের কত আপন করে নিয়েছে। দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা সবার থেকে বিদায় নিয়ে রিক্সা চড়ে আবার চলছে অজানা গন্তব্যে। হিয়া সেই সকাল থেকে বসে আছে এই বিকেল পর্যন্ত। কোনো কাজ তাকে করতে দেওয়া হচ্ছে না। এতে সে বিরক্ত হচ্ছে। হিয়া পা মেলে শুয়ে আছে। ফারুক তার পাশে বসে আছে। হিয়া একবার ফারুকের দিকে তাকিয়ে বলল, অনেক বোর হচ্ছি আমি। ফারুক চোখ উঠিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে ঘুমাও, তাই ভালো লাগবে। হিয়া শোয়া থেকে উঠে বলল, আপনি ঘুমান, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। ফারুক হিয়ার মনোভাব বুঝতে পেরে বলল। ছাদে যাবে? হিয়া খুশি হয়ে বলল, হ্যাঁ যাবো। এক শর্তে, আমি কুলে করে নিয়ে যাব। রাজি। ফারুক হিয়াকে কোলে তুলে রুমের বাহিরে এসে পড়ল। তার মা নিজ রুমে শুয়ে আছে, তাই বিনা কোনো বাধায় সে হিয়াকে নিয়ে ছাদে চলে গেল। ফারুক হিয়াকে ছাদে নিয়ে এসে কোল থেকে নামিয়ে বলল, তুমি মোটা হয়ে গেছো, আমার কোমরটা শেষ হয়ে গেছে। হিয়া ফারুকের পিঠে কিল বসিয়ে বলল, আমি মোটা হয়ে গেছি? যান তাহলে কোনো চিকনির কাছে, ভালো লাগবে। বলেই হিয়া মুখ ফুলিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। ফারুক হিয়ার অভিমান বুঝতে পেরে বলল, আমি তো বলছি, এত গোলমোলো আর কিউট লাগে তোমাকে যে আমার চোখে সরে না তোমার থেকে। হিয়া আলতো হেসে ফারুকের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, সত্যি? সত্যি। দুজনেই খিলখিল করে হেসে উঠল। তাদের হাসির শব্দে স্তব্ধ শহর জেগে উঠল। তাদের সেই ছোট্ট প্রাণীটিও এখন হয়তো তাদের সাথে হাসছে। হেমন্তী আর ইলহাম এখন বসে আছে একটা স্বর্ণের দোকানে। ইলহাম হেমন্তের জন্য একটি নাকফুল পছন্দ করেছে। হেমন্তী সেই নাকফুল দেখে বলল, কি উপলক্ষে এই উপহারটা আমার হলো? প্রিয়, তোমাকে উপহার দিতে কোনো উপলক্ষ লাগে না। হেমন্তী ইলহামের কথা শুনে লজ্জা পেল। হেমন্তী সেখানেই সেই নাকফুলটা পরে ফেলল। সেখান থেকে বের হয়ে ইলহাম হেমন্তীকে নিয়ে শপিং মলে চলে গেল। সেখানে গিয়ে হেমন্তী নিজ পছন্দের 5টি শাড়ি কিনল। ইলহাম কেয়ার জন্য একটি শাড়ি কিনতে বলল হেমন্তীকে। প্রথমে হেমন্তী দ্বিমত করলেও ইলহামের জোড়াজুড়িতে নিতে বাধ্য হলো। হেমন্তী আর ইলহাম যথাসময়ে হেমন্তীর বাসায় পৌঁছে গেল। হেমন্তী ইরিনা বেগমের সাথে কাজে সাহায্য করতে লাগলো। ইলহাম ইমরান খানের সাথে বসে কথা বলছে। হেমন্তীর আওয়াজ শুনে কেয়া রুম থেকে বের হয়ে আসলো। হেমন্তী কেয়াকে দেখে হালকা হেসে বলল, তোর জন্য একটা শাড়ি এনেছি, তোর দুলাভাই আর আমি পছন্দ করেছি,
আজ এই শাড়িটাই পরবি। কেয়া খুশি হয়ে হেমন্তীকে জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ আপু। কেয়া দৌড়ে ইরিনা বেগমের ঘর থেকে শাড়ির প্যাকেটটা খুলে দেখলো হালকা সবুজ রঙের শাড়ি এনেছে হেমন্তী তার জন্য। কেয়া শাড়ি হাতে নিয়ে রুম থেকে বের হতেই ইলহাম বলল। কেয়া, তোমার শাড়ি পছন্দ হয়েছে? কেয়া মুখে হাসি বজায় রেখে বলল। অনেক সুন্দর শাড়ি দুলাভাই, ধন্যবাদ। যাও তৈরি হয়ে নাও, সময় হয়ে যাচ্ছে, তারা চলে আসবে। হেমন্তী মায়ের সাথে সব কাজ শেষ করে কেয়াকে তৈরি করতে লাগলো। কেয়া চুড়ি পরতে পরতে বলল। আজ কোথায় কোথায় ঘোরা হলো ভালোবাসা পাখিদের? হেমন্তী কেয়ার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল। এটা ছেড়ে তুই কি করবি? আমার বরকেও বলবো দুলাভাইয়ের মতো রোমান্টিক হতে, না হলে আমি রোমান্টিক হয়ে যাব। হেমন্তী কেয়ার কথা শুনে হো হো করে হেসে উঠলো আর বলল। এখন দুলাভাই রোমান্টিক হয়ে গেল, আগে তো বলতি গম্ভীরের ডিব্বা। আগে কে জানতো বলো দুলাভাই এতটা রোমান্টিক হবে যে তোমার চোখে হারাবে? কেয়ার কথা শেষ হতেই কলিং বেল বেজে উঠলো। তানভীরটা চলে এসেছে, তাই হেমন্তী কেয়াকে রেডি করে বাহিরে চলে আসলো। তানভীর, রেহেনা খানম আর তানভীরের মামা শহীদুল ইসলাম এসেছেন। তাদের সাথে কুশলতি করে সোফায় বসতে দেওয়া হলো। তানভীর ইলহামের সাথে হাত মিলিয়ে তার সাথে বসে পড়ল। তানভীর কেয়ার ঘরের দিকে একবার চোখ উঁচু করে তাকালো। ইলহাম তা খেয়াল করে তানভীরের কানে ফিসফিস করে বলল। কেয়াকে একটু পরে নিয়ে আসা হবে, আপনি চিন্তা করবেন না। ইলহামের কথা শুনে তানভীর লজ্জা পেয়ে গেল। রেহেনা খানম বললেন। আমি এই মাসের বিয়েটা সেরে ফেলতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। দেখেন আপা, আমার বড় মেয়ের সময়ও আমি কোনো তোড়জোড় করিনি, তাই আমি চাই কেয়ার বিয়েটাও সাদামাটাভাবে হোক। অবশ্যই আপনাদের ইচ্ছা আমরা মেনে নিয়েছি। আপনারা যদি মেয়েকে নিয়ে আসতেন তাহলে আংটিটা বদল করে ফেলা যেত। ইমরান খান হেমন্তীর দিকে তাকিয়ে বললেন। কেয়াকে নিয়ে আসো, আর সাথে আংটিটাও। হেমন্তী বাবার কথা মতো কেয়া আর আংটি নিয়ে হাজির হয়ে যায়। কেয়াকে তানভীরের পাশে বসিয়ে দেওয়া হলো। ইলহাম তাদের অনেকগুলো ছবি তুলে দিল। কেয়া আর তানভীর দুজন দুজনকে আংটি পরিয়ে দিল। সবাই তাদের জন্য দোয়া করলো। সব আয়োজন সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। তখনই ইলহামের ফোনটা বেজে উঠল। ইলহাম ফোনটার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে গেল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে পুরুষশালী কণ্ঠে কেউ বলে উঠল। ইলহাম, তোমার সিদ্ধান্তটা জানিয়ে দিলে আমরা সবকিছুর প্রস্তুতি নিতে পারবো। অমিত হাওলাদারের কথা শুনে ইলহাম একটু ভেবে জবাব দিল যে, স্যার, আমি কালকে অফিসে জানিয়ে দিব। শোনো ইলহাম, আমি জানি তুমি এই সিদ্ধান্তটা নিতে কেন এত দ্বিধাবোধ করছো। তোমার স্ত্রীর জন্য, আর শুনেছি তোমার বোনও প্রেগনেন্ট, তাই হয়তো তুমি পিছিয়ে যাচ্ছ। ইলহাম দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জি স্যার। কিন্তু ক্যারিয়ারের জন্য এখন একটু দূরত্বে যেতে হবে। সবসময় বুদ্ধি দিয়ে কাজ করে নিতে হবে ইলহাম। স্যার, আমি কালকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। ঠিক আছে। বলেই সে ফোন রেখে দিল। ইলহাম কান থেকে ফোন নামিয়ে বারান্দা থেকে বাহিরে যেতে নিবে, তখনই তার নজর পড়ল হেমন্তীর উপর। হেমন্তী তার পিছনে দাঁড়িয়েছিল, তা সে খেয়াল করেনি। হেমন্তী হাসি হাসি মুখ করে বলল। তানভীরা চলে যাবে, আপনার সাথে দেখা করবে। ইলহাম আলতো হেসে বলল। ঠিক আছে, চলো। ইলহাম আর হেমন্তী বাহিরে হলরুমে এসে পড়ল। তানভীরদের বিদায় দিয়ে তারাও বাসার উদ্দেশ্যে বের হলো। রিকশায় হেমন্তী আর ইলহাম চুপ করে বসে আছে। হেমন্তীর ইলহামের এমন চুপ থাকাটাকে ভালো নজরে দেখছে না। কেন জানি মনে হচ্ছে ইলহামের মনটা অনেক খারাপ। হেমন্তী ইলহামের দিকে তাকিয়ে বলল। আপনার মনটা কি খারাপ? না। হেমন্তী ইলহামের জবাব শুনে সন্তুষ্ট হলো না, কিন্তু আর কিছুই বলল না। ইলহাম আর হেমন্তী বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে দুজনেই চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। হেমন্তী চোখ বন্ধ করে আছে, তার ঘুম আসছে না। হঠাৎ তার পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সে। ইলহাম হেমন্তীর ঘাড়ে মুখ গুজতেই হেমন্তী চোখ বড় বড় করে ইলহামকে সরানোর চেষ্টা করতে লাগলো। ইলহাম হেমন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তোমাকে একটা কথা বলার আছে। ইলহামের গম্ভীর কণ্ঠ শুনে হেমন্তী আর কিছুই করলো না। ইলহাম নিজ হাতটাকে একটু নরম করলো।
এতে হেমন্তী তার দিকে ফিরে তাকালো। ইলহাম হেমন্তীর চোখের দিকে তাকিয়ে বলল, অফিস থেকে আমাকে 2 মাসের জন্য থাইল্যান্ড পাঠাতে চাই। ইলহামের কথা শুনে হেমন্তীর বুকে চিনচিন ব্যথা শুরু হলো। তার চোখে পানি এসে পড়ল। ইলহাম তা দেখে বলল, প্লিজ কাঁদবে না। তোমার এই অবস্থা হলে আমি যেতে পারবো না। আর আমি মাত্র 2 মাসের জন্য যাচ্ছি। এই কয়েকদিন তোমাকে সব সামলাতে হবে। হেমন্তী কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আমাকে ছেড়ে থাকতে পারবেন আপনি? হেমন্তের প্রশ্নের কোনো জবাব ইলহামের কাছে নেই। হেমন্তী আবার বলল, আমি আপনার কাজের পথে কোনো বাধা হতে চাই না। আপনার সাফল্য যদি এটাতেই হয় তাহলে ঠিক আছে, আপনি থাইল্যান্ড চলে যান। এতটুকু বলে হেমন্তী অন্য পাশে মুখ করে শুয়ে পড়ল। হেমন্তীর এমন ব্যবহারে ইলহাম অনেক কষ্ট পেল। সে হেমন্তীকে নিজের কাছে টেনে নিয়ে পড়ল। আমার সাথে রাগ করবে না একদম। আমি কিন্তু তোমার রাগ সহ্য করব না। আমি আপনার সাথে রাগ করিনি। আমি চাই আপনি দুর্বল হয়ে না, বরং শক্ত মনে নিজ কাজের প্রস্তুতি নিয়ে এখান থেকে চলে যান। ইলহাম হেমন্তীর কাঁধের চুলগুলো সরিয়ে সেখানে মুখ গুজে পড়ল। আজ যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে? হেমন্তীর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, আমার কাছে কিছুই নেই আপনাকে দেওয়ার মতো। ইলহাম কাঁধ থেকে মুখ উঠিয়ে পড়ল। তোমার কাছে সবচেয়ে বড় জিনিসটা রয়েছে। হেমন্তী ইলহামের দিকে তাকিয়ে তার কথা বোঝার চেষ্টা করল। ইলহাম হেমন্তীর কপালে ওষ্ঠ জোড়া ছুঁয়ে বলল, আমাকে একটু ভালোবাসা দেবে হেমন্তী রানী? হেমন্তী কি বলবে বুঝতে পারছে না। যেমন কষ্ট লাগছে তেমনি লজ্জাও লাগছে। হেমন্তী ফোপাতে ফোপাতে ইলহামকে জড়িয়ে ধরল। ইলহাম হেমন্তীর সম্মতি পেয়ে মুচকি হেসে হেমন্তীর কানে কানে বলল, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ প্রিয়তমা। রাত যত গভীর হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব তত কমে যাচ্ছে। এই শীতের রাত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। দূরে কোথাও পাখিদের কিচিরমিচির আওয়াজ আসছে। তারাও আজ খুশি হেমন্তী আর ইলহামের মিলন দেখে। এভাবেই তারা সুখে থাকুক, ভালোবাসায় ঘিরে থাকুক তাদের জীবন। কিন্তু এখন এই ভালোবাসার থেকে দূরেও যেতে হবে। পারবে কি তারা আলাদা থাকতে? পারবে কি ইলহাম সেই দূর দেশে থেকে হেমন্তীকে আগলে রাখতে? এসব সময় জবাব দিবে। সময় সব কথা পরিষ্কারভাবে বুঝিয়ে দিবে তাদের। ভোর হয়েছে, কিন্তু কুয়াশা দিয়ে পুরো আকাশ ঢাকা, যার কারণে পুরোপুরি আলো ছড়িয়ে পড়েনি। শীতল হাওয়া বয়ে যাচ্ছে। এই সময়টা ঠান্ডা একটু বেশি অনুভব হয়। কাঁথা মুড়ি দিয়ে অনেকেই এখন বিভোর ঘুমে রয়েছে, মিষ্টি স্বপ্ন দেখতে ব্যস্ত। এর ব্যতিক্রম ঘটেনি ইলহাম আর হেমন্তীর ক্ষেত্রেও। তারা ঘুমের দেশে তলিয়ে আছে। হেমন্তী ইলহামের বুকের সাথে লেপ্টে আছে। কাল রাতের পর হয়তো হেমন্তী আর ইলহামের মধ্যে আর কোনো দূরত্ব থাকার কথা না। হেমন্তী পিটপিট করে চোখ খুলে নিজেকে ইলহামের বাহু টোরে আবিষ্কার করলো। হেমন্তীর চোখ ছোট ছোট করে ইলহামের ঘুমন্ত মুখটার দিকে তাকালো। প্রথমে সে কিছুই বুঝতে পারল না। সে ইলহামের বুক থেকে সরে আসলো। তারপর শোয়া থেকে উঠে বসতেই তার কাল রাতের সব কথা মনে পড়ে গেল। পরক্ষণেই হেমন্তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেল। একবার ইলহামের দিকে তাকিয়ে সে শাড়ি ঠিক করে বিছানা ছেড়ে উঠে পড়ল। কাবাড থেকে কাপড় বের করে ওয়াশরুমে আসতেই তার মনে পড়ল ইলহামের বলা সেই কথাটি, ইলহামকে চলে যেতে হবে। এই কথাটি মনে পড়তেই হেমন্তের মনটা বিষাদে ভরে উঠল। এত নিষ্ঠুর কেন হলো এই প্রকৃতি তাদের সাথে? হেমন্তী শাওয়ার নিয়ে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ইলহামের সব প্রয়োজনীয় জিনিস সাজিয়ে রেখে সে রান্নাঘরে চলে গেল। নাস্তা তৈরি করতে করতে কলিং বেল বেজে উঠল। হেমন্তী হাতের কাজ রেখে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। ফিরোজাকে দেখে হেমন্তী বলল, আপা, আজ এত তাড়াতাড়ি? ফিরোজা পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিয়ে বলল, আজ একটু বাইক কাম আছে, তাই তাড়াতাড়ি আয়া পড়ছি। তাহলে আপনি আজ চলে যান, আমি বাকি কাজ করতে পারবো। না না ভাবি যান, আমি করতে পারুম। ওই যে আমার ননদের বাচ্চা হয়েছে, পোলা হয়েছে, তাই ওইখানে যাইতে হইব। আজ আপনি চলে যান, আপনার বাসায় থাকাটা জরুরি বেশি। আর এখানে দাঁড়ান, আমি আসছি। বলেই হেমন্তী রুমের দিকে চলে গেল।
রুমে গিয়ে তার ব্যাগ থেকে 500 টাকা বের করে ফিরোজার কাছে গিয়ে তার হাতে দিয়ে বলল, আপনাদের ননদের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। ফিরোজা কৃতজ্ঞতার হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। হেমন্তী দরজা বন্ধ করে কাজে লেগে পড়ল। ইলহামের ঘুম ভাঙতেই সে তার পাশে হেমন্তীকে খুঁজতে লাগলো। চোখ খুলে দেখলো হেমন্তী তার জায়গায় নেই। ইলহাম বুঝতে পারলো হেমন্তী উঠে পড়েছে আর কাজেও লেগে পড়েছে। ইলহাম বিছানা থেকে উঠে দেখলো তার প্রয়োজনীয় সব জিনিস রেডি করে রাখা আছে। ইলহাম ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে তৈরি হয়ে পড়লে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:20 বাজে। ইলহাম রুম থেকে বের হয়ে হেমন্তীকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে সে অন্য রুমে চলে আসলো। বারান্দায় উকি দিতেই দেখতে পেল হেমন্তী ধোয়া কাপড় শুকাতে দিচ্ছে। ইলহাম ধীর পায়ে বারান্দায় গিয়ে পড়ল। তুমি এসব করছো কেন? ইলহামের কণ্ঠ শুনে হেমন্তী পিছন ফিরে দেখলো সে দাঁড়িয়ে আছে। হেমন্তী বলল, ফিরোজার ননদের বাবু হয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। কাজ করতে এসেছিল, আমি ছুটি দিয়েছি। ইলহাম হেমন্তীর কাছে গিয়ে তার হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, তোমার কি মন খারাপ? হেমন্তী মাথা নেড়ে না বোঝালো। ইলহাম হেমন্তীর কপালে কপাল ঠেকিয়ে বলল, আজ আমি অফিসে গিয়ে বসকে বলে দিব আমি যাচ্ছি থাইল্যান্ড। হেমন্তীর চোখ তুলে ইলহামের দিকে তাকিয়ে বলল, আমার মতে এটাই ভালো হয়, আর দূরত্ব অনেক সময় একে অপরকে আরো কাছে নিয়ে আসে। ইলহাম আলতো হেসে বলল, আমি চাচ্ছি সবাইকে দাওয়াত করে এই খবরটা দিতে। তোমার কি মতামত? আপনি যেটা ভালো বোঝেন। কেয়ার বিয়ের পর আমি চলে যাব। কেয়ার বিয়েটা আমি মিস করতে চাই না। কেয়ার শুনে খুশি হবে। ইলহাম হেমন্তীর চুলগুলো খুলে দিয়ে বলল। ভেজা চুল কেন বেঁধে রেখেছো? হেমন্তী কিছুই বলল না। ইলহাম বলল, টেবিলে নাস্তা দাও, ক্ষুধা লেগেছে। হেমন্তী মাথা নেড়ে বারান্দা থেকে চলে গেল। রান্নাঘরে সব নাস্তা টেবিলে সাজিয়ে সে ইলহামকে ডাকতে চলে গেল। তানভীর কেয়ার বাসার সোফায় বসে আছে। সে এসেছে কেয়াকে নিয়ে শপিং এ যাবে বলে। ইমরান খান বলল, তোমার মা ফোন করে আমাকে জানিয়েছে, কিন্তু তুমি পছন্দ করে যেটা আনবে সেটাই কি আর পছন্দ হবে। মাঝে বলতো কে আর পছন্দেই সব কিনতে হবে, তাই কেয়াকে নিতে হবে সাথে করে। তানভীরের কথা শুনে হালকা হেসে ইমরান খান কেয়াকে ডেকে উঠলেন। কিছুক্ষণ পর কেয়া মাথায় কাপড় দিয়ে সোফার ঘরে চলে আসলো। ইমরান খান কেয়ার উদ্দেশ্যে বললেন, তানভীর এসেছে, তোকে নিয়ে শপিং এ যাবে, তুই তৈরি হয়ে ওর সাথে চলে যা। কেয়ার সাথে কথা শেষ করেই ইমরান খান উঠে চলে গেলেন। কেয়া বলল, আমি বোরখা পরে আসছি। তানভীর মাথা দোলালো। কেয়া বোরখা পরে বের হয়ে আসলো। কেয়া আর তানভীর বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলো। রিক্সায় বসে কেয়া বলল, মা না বললে আমাকে না নিয়ে শপিং করতে চলে যেতেন। হ্যাঁ, আমাকে আপনি ভুলে যান অনেক সময়। এখন তো মনে রেখেছি, তাই না? মা বলেছে তাই মনে রেখেছেন। কেয়ার শরীরটা আজ একটু বেশি খারাপ। সে বিছানায় শুয়ে আছে। রেহানা বেগম তার মাথার কাছে বসে আছে। হিয়া রেহেনা বেগমের হাত ধরে বলল, মা আপনি টেনশন করবেন না, আমি একদম ঠিক হয়ে যাব। তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, একটু কিছু খেয়ে নাও, ভালো লাগবে। বমি এসে পড়বে মা। তাও খেতে হবে মা, এটা তোমার জন্য প্রয়োজনীয়। হিয়া উঠে বসলো। খাবার নিয়ে খাওয়া শুরু করলো। এবার সবটি খাবার শেষ করতে পারলো। তারপর আবার শুয়ে পড়লো। রেহেনা বেগমের অনেক ভয় করছে হিয়ার অবস্থা দেখে। যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? ইলহাম অফিসে গিয়ে অমিত হাওলাদারকে জানিয়ে দিল সিদ্ধান্ত। অমিত হাওলাদার খুশি হলেন আর বললেন, তোমার পাসপোর্ট আর যাবতীয় কাগজপত্র জমা দিয়ে দিবে। আজ থেকেই সব কাজ শুরু করা হবে। ইলহাম সম্মতি জানিয়ে কেবিন থেকে বের হয়ে আসলো। নিজেও কেবিনে এসে চেয়ারে বসে পড়লো। আর কয়েকদিন পর সে হয়তো অনেক দূরে থাকবে এই পরিবেশ থেকে। অফিস শেষ করে বাচ্চা ভর্তি ব্যাগ নিয়ে বাসায় পৌঁছয় ইলহাম। কলিং বেল বাজাতেই হেমন্তী দরজা খুলে দিল। ইলহামের দুহাত ভর্তি বাচ্চা দেখে হেমন্তী অবাক হলো, কিন্তু কিছু না বলে হেমন্তী হাত থেকে বাজারের একটা ব্যাগ নিয়ে ভিতরে নিয়ে আসলো। ইলহাম ক্লান্ত পায়ে বাজারের ব্যাগটা রেখে সোফায় গা এলিয়ে দিয়ে হেমন্তীকে বলল, এক গ্লাস পানি আনো তো।
হেমন্তী দ্রুত পায়ে টেবিলের কাছে গিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইলহামকে দিল। ইলহাম এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে বলল, তুমি একা এতে হাত দিতে যাবে না, আমি ফ্রেশ হয়ে এসে সব করছি, মনে থাকে যেন। ইলহামের এমন সতর্কতার বাণী শুনে হেমন্তী বলল। এত বাজার কেন করেছেন? ইলহাম সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, পরশু ভাবছি সবাইকে ইনভাইট করব, আমার সব কাগজপত্র কালকে জমা দিতে হবে। ইলহামের কথা শুনে হেমন্তী শুধু ওহ বলল। ইলহাম রুমে চলে গেল। ইলহামের কথার অবাধ্য হয়ে হেমন্তী বাজারের ব্যাগ থেকে এক এক করে সব বের করতে লাগলো। ইলহাম ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখলো হেমন্তী ব্যাগ থেকে সব বের করে ফেলেছে। ইলহাম হেমন্তীর পাশে বসে পড়ল আর বলল, যাও ড্রয়ার থেকে ভালো পলিথিন নিয়ে আসো। আপনার করতে হবে না, আপনি মাত্র অফিস থেকে এসেছেন, আপনি বিশ্রাম নিন, আমি সব করতে পারবো। তোমার উপদেশ কেউ চাইনি হেমন্তী, একা এত কাজ তোমার করতে হবে না, আমার এসব করে অভ্যাস আছে। হিয়ার সাথে আমিও তার কাজে সাহায্য করতাম। এখন করতে হবে না, আমারও এসব করে অভ্যাস আছে। তুমি আমার কথা শুনবে না? আপনি আমার কথা শুনছেন না, মাংসে রক্ত লেগে আছে, আপনার শরীরে লেগে যেতে পারে। লাগলে আবার গোসল করব, এতে কোনো সমস্যা নেই। বলেই ইলহাম শসা ভর্তি পলিথিন হাতে নিল। হেমন্তী তার হাতের পলিথিন ধরে বলল, আপনার এত কাজ করতে হবে না। ইলহাম পলিথিন টেনে বলল। তোমার এত ভাবতে হবে না। তাদের টানাটানিতে পলিথিন ছিঁড়ে সব শসা নিচে পড়ে গেল। দুজনেই চোখ বড় বড় করে দুজনের দিকে তাকালো, তারপর ফিক করে হেসে দিল। ইলহাম বলল, দুজনই করি, তাহলে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, না হলে সব মাটিতে পড়ে থাকবে। দুজনেই কাজে লেগে পড়ল। সবকিছু গোছাতে গোছাতে রাত 10টা বেজে গেল। হেমন্তী আর ইলহাম ফ্রেশ হয়ে টেবিলে বসলো খাবার খেতে। হেমন্তী ইলহামের প্লেটে ভুনা খিচুড়ি তুলে দিতেই ইলহাম খুশি খুশি মনোভাব নিয়ে বলল, ভুনা খিচুড়ি আমার অনেক পছন্দের খাবার, দেশের বাইরে গেলে এসব খাবারে নসিবে জুটবে না। ইলহামের কথা শুনে হেমন্তীর হাতের নলাটা মুখ থেকে দূরে সরে গেল। মনটা খারাপ হয়ে গেল, চোখে পানি টইটুম্বুর করতে লাগলো। ইলহাম হেমন্তীর দিকে তাকাতেই বুঝতে পারল এ কথাটি বলা উচিত হয়নি। ইলহাম খাবার দেখে এক হাত হেমন্তীর গালে রেখে বলল, তুমি এভাবে মনে কষ্ট নিও না, শুধু 2 মাসের ব্যাপার, এরপর আমি চলে আসব। কেউ যদি তোমার থেকে দূরে যেতে বলেও আমি যাব না। হিয়ার পাশে ফারুক বসে আছে। তারা দুজনেই টিভিতে মুভি দেখতে ব্যস্ত। ফারুক টিভি থেকে চোখ সরিয়ে হিয়ার দিকে তাকাতেই ওর চোখে পড়ল হিয়ার ফ্যাকাশে মুখটা। ফারুক মনে মনে বলল, কতটা কষ্ট করছে আমাদের বাবুর জন্য, অথচ আমি কিছুই করতে পারছি না। কাজের জন্য হিয়ার পাশে একদণ্ড বসার সুযোগও পাচ্ছি না। এখন তো সবচেয়ে বেশি আমারই সাপোর্ট থাকা দরকার, কিন্তু আমি এখন তার থেকে দূরে দূরে থাকছি। ফারুক হিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরল। হিয়াও পরম আবেশে ফারুকের বুকে মাথা রেখে বলল, এত ভালোবাসা? আমি তোমাকে সময় দিতে পারছি না, তাই বলে কি তুমি আমার উপর রাগ করে আছো? হিয়া মুচকি হেসে বলল, কোথায় সময় দিচ্ছেন না? এই যে রাত ভর জেগে আমার সাথে বসে আছেন, কালকে ঘুম চোখ নিয়ে অফিসে ছুটবেন। ফারুক হিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার মন যাতে ভালো থাকে এর জন্য আমি সব করব। তো ভালোবাসেন আমায়? কোনো সন্দেহ আছে? না। আচ্ছা শুনুন, মা আমার সাথে সারাদিন থাকে, একটু রেস্ট নিতে চায় না। আপনি একটু বলে দিবেন তাকে যাতে সে সময় মতো নিজের যত্ন নেয়, না হলে আমি তার কোনো কথাই শুনবো না, চলে যাব বাড়ি ছেড়ে। আচ্ছা মহারানী, বলে দিব। আচ্ছা, একটা প্রশ্ন করি? করো। হিয়া কিছু বলতে যাবে, পরক্ষণে কিছু চিন্তা করে বলল, না থাক, পরে বলবো। ঠিক আছে। বলেই সে হিয়াকে নিজ বাহু ডোরে আবদ্ধ করে টিভির দিকে মনোযোগ দিল। ইলহাম সকালে রেডি হয়ে কাগজপত্র নিয়ে অফিসের দিকে রওনা হলো। সেগুলো জমা দিয়ে বাসায় চলে আসবে। অমিত হাওলাদার তাকে এই কয়েকদিন বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে, কারণ কয়েকদিন পরই অজানা শহরে রওনা দিবে, তাই তাকে আপন জনের মাঝেই থাকতে বলেছে। ইলহাম অফিসে সবকিছু জমা দিয়ে সব কলিগদের সাথে দেখা করে বের হয়ে আসলো অফিস থেকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর চারিদিকে চোখ বুলাচ্ছে।
হঠাৎ তার নজর একটা দোকানের দিকে আটকে গেল। খুব সুন্দর একটা কানের দুল সেখানে রাখা আছে। ইলহাম ভাবলো এই দুলটাই হেমন্তীকে কতটা সুন্দর দেখাবে। সে আর কিছুই না ভেবে দোকানে ঢুকে পড়ল। সেই কানের দুলটা কিনলো হেমন্তীর জন্য। হিয়ার জন্য হাতের চুড়ি, ছোটবেলা থেকে হিয়ার চুড়ির অনেক শখ। চুড়িগুলো কিনতেই ইলহামের মনে হলো, যদি হিয়ার মেয়ে বাবু হয় তাহলে কি সেও চুড়ি পছন্দ করবে। এসব ভাবতেই ইলহাম আনমনে হেসে ফেলল। কেয়ার জন্য হাতের ব্রেসলেট কিনল। এরপর সেগুলো প্যাকেট করে নিয়ে দোকান থেকে বের হয়ে আসলো। ইলহাম হেমন্তীর জন্য অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল কিনে রিকশায় উঠে পড়ল বাসার উদ্দেশ্যে। হেমন্তী কেয়ার সাথে কথা বলছে, কেয়ার শপিং এর কথা বলছে। হেমন্তী বলল, সবই কেনা শেষ, আর তো কিছু বাকি নেই। জি আপু, সব কিনেছি, তানবীরের পরিবারের জন্যও কেনা হয়েছে। এটা ভালো কাজ হয়েছে, কারণ তাদেরও তো ছেলের বিয়ে। তানবীর আর মা দুজনেই অনেক ভালো আপু, আমাকে অনেক আদর করে, খেয়াল রাখে আমার প্রতিটা ইচ্ছার। হেমন্তী বারান্দায় দাঁড়িয়ে রেলিং ধরে বলল, এখন তোর দায়িত্ব তাদের খেয়াল রাখা, আগলে রাখা। তেমন তোর ইচ্ছাকে ভালোবাসা দিয়ে আগলে রাখছে, ঠিক তেমনই তুইও ওনাদের ইচ্ছেগুলোকে আগলে রাখবি। চেষ্টা করবো আপু। আচ্ছা শোন, মা বাবার কাছে ফোনটা নিয়ে যা, আর স্পিকারে রাখবি। ঠিক আছে। কেয়া ইরিনা বেগম আর ইমরান খানের রুমে চলে গেল। এরপর ফোন স্পিকারে দিতেই হেমন্তী বলল, মা বাবা আর কেয়া তিনজনেই কালকে আমার বাসায় চলে আসবে। উনি তোদের দাওয়াত দিয়েছে। উনি ফোন করে তোদের বলতে চেয়েছিল, আমি মানা করেছি আর বলেছে আমি বলে দিব। আমরা অবশ্যই আসবো। কোনো সমস্যা হয়েছে মা? না, এমন কিছুই না, তোমরা সময় মতো চলে এসো। বলেই ফোন রেখে দিল হেমন্তী। তারপর রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার টেবিলে সাজাতে রাখবে। একটু পর ইলহাম চলে আসবে, তাই সে শাওয়ার নিতে চলে গেল। হেমন্তী শাওয়ার নিয়ে বের হতেই কলিং বেল বেজে উঠল। সে রুম থেকে বের হয়ে দরজার সামনে গিয়ে তা খুলে দিতেই ইলহামের দেখা পেল। ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে হালকা হেসে হাতের গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। হেমন্তীর মুখে হাসির রেখা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে গোলাপ ফুলগুলো নিয়ে বলল, অনেক সুন্দর। ইলহাম বাসায় ঢুকে বলল, কিন্তু তোমার থেকে কম সুন্দর। তুমি অনেক সুন্দর। হেমন্তী লজ্জা পেয়ে বলল, এত প্রশংসা কেন করছেন? নিজের বউয়ের প্রশংসা করতে কোনো কারণে দরকার নেই, বুঝেছো? হেমন্তী মুচকি হেসে বলল, তাই? আর ওই ব্যাগে কি আছে? হিয়ার জন্য চুড়ি, কেয়ার জন্য ব্রেসলেট, আর তোমার জন্য কানের দুল। সবার খেয়াল আপনি রাখেন। এসব ছোট ছোট জিনিসে ভালোবাসা লুকিয়ে থাকে। হেমন্তী ব্যাগ থেকে কানের দুল বের করে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার টেবিলে খাবার দিচ্ছি। ইলহাম মাথা নাড়িয়ে রুমের দিকে চলে গেল। সেই ফাঁকে হেমন্তী কানের দুলগুলো পরে নিল। ইলহাম ফ্রেশ হয়ে বের হতেই তার নজর পড়ল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা হেমন্তীর উপর। কানের দুলগুলো হেমন্তীর কানে শোভা পাচ্ছে। ইলহাম টাওয়েলটা বিছানায় রেখে ধীর পায়ে হেমন্তীর দিকে এগিয়ে গেল। হেমন্তী নিচের থেকে চোখ সরাতেই তার চোখ গেল পিছনে দাঁড়িয়ে থাকা ইলহামের উপর। হেমন্তী পেছন ফিরতেই ইলহামের বুকের সাথে লেপ্টে গেল। ইলহাম দুহাত দিয়ে শক্ত করে হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, আর কত পাগল করবে আমায়? তোমার প্রতিটি কাজে আমি শুধু মুগ্ধ হচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ আমার মনের শব্দগুলো? হেমন্তী ইলহামের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। সে ধীর শব্দে বলল, আপনি আমায় মনে রাখবেন তো, নাকি ভুলে যাবেন সেই শহরের চাকচিক্য দেখে? মনে রাখবেন তো আপনার এক প্রিয়তমা অপেক্ষা করছে এই চিরচেনা শহরে? ইলহাম হেমন্তীকে বুক থেকে উঠিয়ে তার দুগাল ধরে চোখে ঠোঁট ছুঁয়ে বলল, এতটা মন ভোলা না যে আমি আমার প্রিয়তমাকে ভুলে যাব। এই মেয়েটার মধ্যে যে আমার প্রাণ রয়েছে। ইলহামের কথা শুনে হেমন্তী মুগ্ধ হলো। তার মনে একটা প্রশান্তিময় আবেগ কাজ করছে। হিয়ার ফোনে ইলহাম ফোন করতেই হিয়া ফোন রিসিভ করেই বলল, কেমন আছিস ইলহাম? ভালো আছি, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো। আচ্ছা শোন, কালকে তুই, ফারুক ভাই আর আন্টি এই বাসায় চলে আসবি। দুপুরের খাওয়া দাওয়া এখানেই করবি। হঠাৎ এই আয়োজন কেন? কালকের দিনটা আসলেই বুঝতে পারবি সব। আমার মনে হচ্ছে তুই বোম ফাটাবি, আমরা এতে সবাই শকড হয়ে যাব। কালকেই তো জানতে পারবি। ঠিক আছে,
হিয়ার সাথে কথা বলে ইলহাম তানভীরদের ফোন করেও ইনভাইট করে দেয়। প্রথমে তানভীর মানা করলেও ইলহামের কথায় সে রাজি হয়ে যায়। সকাল থেকেই ইলহাম, হেমন্তী আর ফিরোজা তিনজনেই ব্যস্ত কাজে। ইলহামও তাদের সাহায্য করছে কাজে। ফিরোজা ইলহামকে দেখে অবাক হচ্ছে। পুরুষ মানুষ হয়েও সে কত সুন্দর বউকে সাহায্য করছে। হেমন্তী গরুর মাংস চড়িয়ে দিয়ে চায়ের পানি বসিয়ে দিল। ইলহামের চায়ের প্রয়োজন হবে কিছুক্ষণ পর। হেমন্তী ফিরোজাকে বলল, আপা, আপনি মাংসটা দেখুন, আমি চাটা ওনাকে দিয়ে আসি। উনি রুম গোছাতে গিয়েছে। ভাইজান আপনারে অনেক ভালোবাসি, তেমনি আপনার লগে সব কাজ করছে। আর কয়েকদিন এই ভালোবাসা আর দেখতে পাবেন না। ফিরোজা মনটা খারাপ করে বলল, অলুক্ষণ কথা কন কেন? আপনার ভাই 2 মাসের জন্য থাইল্যান্ড যাচ্ছে। মন খারাপ করিলেন না ভাবিজান, আমি বুঝবার পারি নাই। হেমন্তী মলিন মুখে একটা হাসি দিয়ে হাতে চায়ের কাপ নিয়ে চলে গেল ইলহামের কাছে। সব কাজ শেষ করে ফিরোজা চলে যেতে নেবে। হেমন্তী ফিরোজার পরিবারের জন্য খাবার প্যাক করে দিল। হেমন্তী গোসল করে রেডি হয়ে নিল। আজ সে ইলহামের কিনে দেওয়া শাড়িটা পরেছে, কানে তার দেওয়া দুল। ইলহামও গোসল করে রেডি হয়ে নিল। দুজনেই তৈরি, অপেক্ষা করছে মেহমানদের জন্য। তখনই কলিং বেল বেজে উঠল। হেমন্তী দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল আর দেখলো হিয়া আর ফারুক এসেছে। হেমন্তী তাদের ভিতরে আসতে দিয়ে বলল, আন্টি আসবে না? হিয়া সোফায় বসে পড়ল। উনি আসবে না, শরীর ভালো না তাই। ও। ইলহামও এসে পড়ল সোফার ঘরে। তখন আবারও কলিং বেল বেজে উঠল। ইলহাম দরজা খুলে দেখলো তানভীর আর ওর মা রাহিলা খাতুন দাঁড়িয়ে আছেন, আর তাদের সাথে হেমন্তীর পরিবারও আছে। ইলহাম তাদেরকে সালাম দিয়ে ভিতরে আসতে বলল। কেয়া হেমন্তীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? হেমন্তী আলতো হেসে বলল, ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছি আপু। কেয়া হেমন্তীকে ছেড়ে দিয়ে হিয়ার পাশে বসে পড়ল। গুড নিউজটা কিন্তু মিষ্টি ছাড়াই পেয়েছি, এই কথাটা আমি ভুলবো না। ফারুক কেয়ার কথা শুনে বলল, চিন্তা করো না, সবকিছু সুদে আসলে পরিশোধ করে দিব। একবার পুস্কোটা এসে নিক। মনে থাকে জানো। হেমন্তী বলল তোমার বিয়ের সব শপিং হয়ে গেছে, আমাকে দেখাও তো, মোবাইলে ছবি আছে তো? কেয়া পার্স থেকে মোবাইল বের করে বলল, আছে, তোমাকে দেখানোর জন্য এই ছবি তুলেছি। ফারুক তানভীরের পাশে বসে বলল, আর কি খবর? হবু বউয়ের সাথে দিন কেমন কাটছে? ফারুকের কথা শুনে তানভীর লজ্জা পেয়ে বলল, ভালোই কাটছি। কেয়া, তোমার থেকে তো বেশি তানভীরই লজ্জা পায়। ফারুকের কথা শুনে সবাই হেসে ওঠে। পুরো বাসাটা আমেজে ভরপুর। হিয়ার অনেক ভালো লাগছে। সবাইকে একসাথে পেয়ে মনটা আনন্দে ভরে গেছে। ইরিনা বেগম হেমন্তীকে সাহায্য করছেন টেবিলে খাবার সাজাতে। রাহিলা খাতুন তাদের সাথে দাঁড়িয়ে আছেন। রাহিলা খাতুন হেমন্তীর উদ্দেশ্যে বললেন, হেমন্তী, তোমরা কি ভেবেছো বাচ্চার ব্যাপারে? রাহিলা খাতুনের কথা শুনে হেমন্তীর মুখটা কালো হয়ে গেল। বাচ্চা কি করে নেবে এখন? ইলহামি তো দূরে চলে যাচ্ছে, এই সময় এসব ভাবাই যাবে না। হেমন্তী, হিয়ার বাচ্চার পরপরই তুইও বাচ্চার জন্য চেষ্টা শুরু করে দিস, বেশি দেরি ভালো না। হেমন্তী কিছু না বলেই মলিন মুখে একটা হাসি দিয়ে কাজ করতে লাগলো। সোফার ঘরে সবাই ব্যস্ত আড্ডা দিতে। ইলহাম সবার সাথে কথা বলছে। হঠাৎ তার মনে হলো উপহারের কথা। সে রুমে গিয়ে কাবার্ড খুলে দুটো শপিং ব্যাগ বের করে সোফার ঘরে চলে আসলো। হিয়ার কাছে গিয়ে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, দেখ তো, তোর সাইজে চুড়ি কিনা। বলেই সে কেয়ার কাছে গিয়ে একটা ব্যাগ দিয়ে বলল, তোমার জন্য ব্রেসলেট এনেছি। দুজনেই মহা উৎসাহ নিয়ে নিজেদের উপহার বের করে দেখলো। কেয়া ব্রেসলেট দেখে অনেক খুশি হলো। হিয়া চুড়িগুলো বের করতেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কিভাবে ইলহাম তার টিফিনে টাকা বাঁচিয়ে চুড়ি কিনে আনতো আর নিচু হাতে পরিয়ে দিয়ে বলতো, তোর খালি হাতগুলো আমার ভালো লাগে না, সবসময় চুড়ি পরে থাকবি। আর মহা আনন্দে হিয়া সেই চুড়িগুলো পরতো, কারণ তার চুড়ি অনেক পছন্দের। হিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে। তা দেখে ইলহাম ঘাবড়ে গিয়ে বলল, তোর কি খারাপ লাগছে? হিয়া আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে বলল, ছোটবেলার কথা মনে পড়ে গেল।
হিয়ার কথা শুনে ইলহাম ছুরিগুলো নিয়ে নিচু হাতে তাকে ছুরি পরিয়ে দিল। হিয়া ইলহামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই তো আমার ছোট, তবুও সব দায়িত্ব বড়দের মতো পালন করিস। 5 মিনিটের বড় তুই আমার, এতে কি হয়েছে? একই দিনে হয়েছি আমরা। ভাই বোনের ভালোবাসা দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। ইমরান খান মনে মনে বললেন, আমি একটা সঠিক পরিবারে মেয়ে বিয়ে দিতে পেরেছি। এত ভালোবাসা এই পরিবারে যে আমার মেয়েটাও ভালোবাসায় ভরপুর রয়েছে। হেমন্তী সবাইকে উদ্দেশ্য করে বললেন, খাবার রেডি আছে, আসুন আপনারা বসে পড়ুন। সবাই ডাইনিং রুমে চলে আসলো। কয়েকজনের জায়গা না হওয়াতে কেয়া, তানভীর, হেমন্তী আর ইলহাম এক্সট্রা চেয়ার নিয়ে বসে পড়ল। ইরিনা বেগম সবাইকে খাবার সার্ভ করছে। খাবারের পাশাপাশি সবাই আড্ডাও দিচ্ছে। ইলহাম হেমন্তীর কানের কাছে এসে বলল, খাবারের পর আমি সবাইকে বলে দিব। যেটা আপনি ভালো বোঝেন। তানভীর আর কেয়া একসাথে বসে খাচ্ছে, তা দেখে হিয়া মজা করে বলল, 2 নতুন পাখি একসাথে বসেছে দেখছি। হিয়ার কথা শুনে তানভীর চেয়ার ছেড়ে উঠে ইলহামের পাশে বসে পড়ল। তা দেখে হিয়া বলল, জিয়া, লজ্জাবতী বোর তোমার। কেয়া তানভীরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আসলেই লজ্জাবতী। সবার খাওয়ার পর হেমন্তী আর ইরিনা বেগম সব গুছিয়ে সোফার রুমে এসে সবার জন্য আনা আইসক্রিম এক এক করে সবাইকে দিয়ে দিল। সবাই আরামসে আইসক্রিম খাচ্ছে। ইলহাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কথা আছে সবার সাথে। সবাই আইসক্রিম খাওয়া রেখে ইলহামের দিকে তাকালো। ইলহাম একবার হেমন্তীর দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, অনেক জরুরি কথা বলতে যাচ্ছি। আমার উচিত ছিল এই ব্যাপারে আপনাদের সাথে আগে ডিসকাস করা, কিন্তু সময় ছিল না, তাই আমি নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? ইলহাম ঢোক গিলে বলল, আমি 2 মাসের জন্য থাইল্যান্ড যাচ্ছি অফিসের কাজে। ইলহামের কথা শুনে উপস্থিত সবাই শকড হয়ে গেল। এত আনন্দের মাঝে যে এত বড় আঘাত লুকিয়েছিল তা কারোরই জানা ছিল না। ইমরান খান বললেন, এত বড় ব্যাপার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? বাবা, আমি জানানোটা জরুরি ছিল, কিন্তু সময় তো কম, আর এতে আমার প্রমোশনও জড়িয়ে আছে। ঠিক আছে, কাজের জন্য যাচ্ছ তাই বাধা দিব না, কিন্তু কে আর বিয়ে পর্যন্ত কোথাও যাচ্ছ না? কেয়ার বিয়ের 2 দিন পরই আমি চলে যাব। আপনি কিছু তো বলো। হিয়া হেমন্তীর দিকে তাকিয়ে বলল, আমি কোনোদিনও চাইবো না আমার ভাই পিছিয়ে থাকুক কারো থেকে। সে এত বড় অফার পেয়েছে, এটা খুশির কথা, কিন্তু দূরে চলে যাবে তাই কষ্ট পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, তোমায় রেখে যাচ্ছে। ইলহামের দিকে তাকিয়ে হিয়া বলল, ইলহাম, আমি জানি না তুই আমার সিদ্ধান্তে খুশি হবে কিনা, কিন্তু হেমন্তী তোর যাওয়ার পর এই বাসায় একা থাকবে না। ওর জন্য 2টো বাড়ির দরজা খোলা আছে, একটা আমার বাড়ি আর একটা ওর বাবার বাড়ি। হিয়ার কথা শুনে হেমন্তী হিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি আমাকে এতটা ভালোবাসো? তোমাকে আমি নিজে দেখে পছন্দ করে এনেছি এ বাসায়, কারণ তোমার চোখে আলাদা একটা মায়া আছে। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। সবকিছু জমা দেওয়া শেষ? হ্যাঁ ভাইয়া, 2 দিনের মধ্যে সবকিছু এসে পড়বে। চলো আমরা একটু রাস্তা থেকে ঘুরে আসি। তানভীর, তুমিও চলো। তারা 3 জন বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলো। ইলহাম বলল, কিছু বলবেন ভাইয়া? দেখো ইলহাম, 2 মাস অনেক বড় একটা সময়, আর হেমন্তীর থেকে তুমি এত দূরে কখনোই থাকোনি, আর তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফারুকের কথা শুনে ইলহাম বলল, আপনি কি বলতে চাচ্ছেন? তানভীর, তুমি কেয়াকে এখন বুঝতে শুরু করেছ। অবশ্যই তুমি জানো কেয়ার পছন্দের রংটা কি। কেয়ার প্রিয় রং সবুজ। এটা জানতে তোমার কয়দিন সময় লেগেছে? ফোনে যেদিন প্রথম কথা বলেছিলাম সেদিনই জেনে গিয়েছিলাম। এখন ফারুক জিজ্ঞাসা করলো ইলহামকে, তুমি কবে জেনেছো হেমন্তীর পছন্দের রং? বিয়ের 4 মাসের মাথায়। ইলহাম, দূরে যাচ্ছ, কিন্তু নিজের মনটাকে হেমন্তীর কাছে রেখে যাও, যাতে তোমাকে সে ভুলে না যায়। নিজের জড়তার পাশাপাশি ওর জড়তাও কাটিয়ে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। তানভীর লজ্জা পেলেও কেয়ার সবকিছুর খেয়াল রাখে, তাও কত কম সময়ে। আর তুমি কত পিছিয়ে আছো। এসব ব্যাপারে স্বামীরাই এগিয়ে আসবে, স্ত্রীরা লজ্জা এসব বলবে না। ইলহাম ফারুকের কথা মনোযোগ দিয়ে শুনে বলল, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমাকে কাজের পাশাপাশি হেমন্তীর সাথে যোগাযোগটা ঠিক রাখতে হবে। ওর ছোটখাটো ব্যাপারেও এখান থেকে নজর রাখতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বুঝেছ। একবারের জন্য যাতে হেমন্তের এই ফিলিংসটা না আসে,
যে তুমি তাকে ভুলে গেছো। আমি তো অনেক খেয়াল রাখি, তবু কেয়া বলে আমি তাকে ভুলে যাই। এটার কোনো সমাধান আছে? তানভীরের কথা শুনে ফারুক মুখ টিপে হেসে বলল, এটার কোনো সমাধান নেই। হেমন্তী অনেক চাপা স্বভাবের, অনেক কথাই নিজের মনে রেখে দেয়। তাই তোমাকে আগে বাড়তে হবে। অন্য দেশে থাকলেও ওর প্রতি আলাদা টান বজায় রাখবে। ইলহাম ফারুককে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আমাকে সঠিক উপদেশ দেওয়ার জন্য। তাহলে এখন বাসায় যাওয়া যাক। তারা তিনজনই বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইলহাম সন্ধ্যার নাস্তা একেবারে কিনে নিয়ে তাদের সাথে হাঁটা ধরল। হিয়া হেমন্তীকে নিজের পাশে বসিয়ে বলল, তুমি কি খুশি ইলহামের সিদ্ধান্তে? হেমন্তী, নিজেকে না একা ভাববে না কখনো, আমরা সবাই তোমার কাছে আছি। ইলহামকে এখন বেশি বেশি সময় দিবে, তার সাথে যত কথা আছে সব বলবে। আমি চাই তুমি ইলহামকে বুঝো। অন্য দেশে যাচ্ছে এর মানে এই নয় যে তুমি দূরে চলে যাবে, আরো কাছাকাছি চলে আসো। হেমন্তী মাথা দুলিয়ে সম্মতি জানালো। ইরিনা বেগম হেমন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কোনো চিন্তা করবি না, ইলহামের কাজ শেষ হলেই চলে আসবে। হিয়া হেমন্তীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সব ঠিক হলেই সে নিশ্চিন্ত হতে পারবে। সন্ধ্যার নাস্তার পর সবাই যার যার বাসায় রওনা দেয়। সবাই চলে যাওয়ার পর হেমন্তী সব গুছিয়ে নিতে শুরু করলো। ইলহাম তাকে সাহায্য করতে শুরু করলো। হেমন্তী তা দেখে বলল, আপনার এসব করতে হবে না, আমি করে নিতে পারবো। বড্ড কথা বলো তুমি, আমি করছি তো। আর আপনি বড্ড জেদ করেন। ইলহাম হেমন্তীর হাত ধরে বলল, হেমন্তী, নিজের মনের কথা আমাকে জানাবে। আমি যতই ব্যস্ত থাকি, তোমার জন্য আমি সবসময় ফ্রি। আপনি মনোযোগ দিয়ে নিজ কাজ শেষ করে তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন, এটাই আমার ইচ্ছা। দিন কাটছে নিজ গতিতে, কিন্তু হেমন্তীর কাছে লাগছে পলকের মাঝে সময় কেটে যাচ্ছে। কেয়ার বিয়ের আর 5 দিন বাকি। আজ সে আর ইলহাম তার বাসায় যাবে, সেখানেই থাকবে। হিয়া আর ফারুকও তাদের সাথে যাবে। কেয়ার বিয়ের 2 দিন পর ইলহামও চলে যাবে। এটা ভাবতেই হেমন্তীর মনটা বিষাদে ভরে গেল। এসব ভাবছে তখনই ইলহাম এসে হেমন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ভাবছো, আমাকে বলা যায়? এই কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই ভাবছি। ইলহাম হেমন্তীকে তার দিকে ঘুরিয়ে বলল, তোমার এত ভাবতে হবে না, শুধু আমার কথাই ভাবলে চলবে। হেমন্তী হালকা হেসে বলল, আপনার প্যাকিং শেষ? ইলহাম হেমন্তীর কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিয়ে বলল, সব প্যাকিং শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। কেয়ার বিয়ের জন্য সময় পাবেন না, তাই এখন সব গুছিয়ে নিয়েছেন, সেটাই ভালো হয়েছে। ইলহাম দুষ্টু হেসে বলল, তোমাকেও একটা ব্যাগে প্যাক করে নেই, কি বলো? জেলে যাওয়ার ইচ্ছে থাকলে করতে পারেন, আমি তো ডাইরেক্ট বলবো এই মানুষটা আমায় কিডন্যাপ করে নিয়ে এসছে। ইলহাম হেমন্তীর নাকে নাক ঘষে বলল, কিডন্যাপই তো করবো। 2 মাস পর এসে একদম তোমাকে নিয়ে উদাও হয়ে যাব। কোথাও যাব না আপনার সাথে, সেই তো রেখে চলে যাচ্ছেন। ইলহাম হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে রেখে কি আমার যেতে মন চাইছে হেমন্তী? মন চাইছে তোমাকেও আমার সাথে নিয়ে সেই দেশে উড়াল দেই। হেমন্তী নিজেকে ইলহাম থেকে সরিয়ে বলল, অনেক কথা হয়েছে, এখন আপুদের ফোন দিন। কোথায় তারা? হেমন্তীর কথা শেষ হতেই কলিং বেল বেজে উঠল। ইলহাম বলল, এসে পড়েছে তোমার আপু। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আসছি। বলেই সে রুম থেকে বের হয়ে সোজা দরজার কাছে গিয়ে দরজা খুলে দিতেই হিয়া আর ফারুককে দেখতে পায়। এই কয়েকদিনে হিয়ার শরীরের অবস্থা ভালোই যাচ্ছে, তাই ফারুক একটু নিশ্চিন্তে থাকে। হিয়া আর ফারুককে সোফায় বসতে বলে হেমন্তী দৌড়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে হিয়া আর ফারুকের সামনে রেখে দেয়। হিয়া বলল, তোমার বর কোথায়? ফ্রেশ হতে গিয়েছে। হেমন্তী, তোমার লাল শাড়িটা আমায় দিবে, কে আর বিয়েতে তাই পরবো। অবশ্যই আপু, এখনই নিয়ে আসছি। তোমার এত শাড়ি আছে, আবার হেমন্তের শাড়িও লাগবে? সে আপনি বুঝবেন না। মেয়ে মানুষদেরকে বুঝতে পেরেছে এমন কেউ আছে আজ পর্যন্ত? হিয়া ফারুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তো বুঝি আপনার লাভ নেই। ইলহাম ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো। ফারুকের পাশে বসে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। তোমার সব কাজ কমপ্লিট তো? সব কাজ শেষ, কিন্তু ছোট ছোট কিছু জিনিস রয়ে গেছে, তা যাওয়ার 2 দিন আগে ঠিক করে ফেলবো। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস, তোকে তো আবার তুলে খাওয়াতে হয়। আমি কি ছোট বাচ্চা যে তুলে খাওয়াতে হবে?
তা আমাকে বলে লাভ নেই, আমি তো সব গুণই জানি। সন্ধ্যার দিকে তারা রওনা দেয় হেমন্তীর বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা সে বাসায় পৌঁছে যায়। বিয়ে বাড়ির আমেজই আলাদা। হেমন্তীর নানু বাসারও সবাই এসে পড়েছে। হেমন্তের নানা নানি কেউ জীবিত নেই, শুধু তার এক মামা রয়েছে। সেই এসেছে নিজ পরিবার সমেত। হেমন্তী তাদের দেখে অনেক খুশি হলো। সে তার মামার কাছে গিয়ে বলল, মামা কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? ভালো আছি। মামি আর তৈয়ব কোথায়? তৈয়ব হেমন্তীর মামার ছেলে। সে এবার কলেজের গণ্ডিতে পা দিয়েছে। হেমন্তীর মামা বলল, আছে কোথাও, ছুটি পেয়েছে, হই হুল্লোড় করছে। হেমন্তীর মামা ইলহাম হিয়া আর পারকের সাথে কুশলাদি করলো। আরফান এসেছে নিজ বউকে নিয়ে। সুমনাও এসেছে। হেমন্তী সুমনা ফুপির কাছে গিয়ে বলল, ফুপু, আরফান ভাইয়ার বিয়েতে যেতে পারিনি, এর জন্য রাগ করেছো? আমি সব শুনেছি, তোরা যে ঝামেলায় ছিলি আর ইলহাম যে চলে যাবে। কোথায় তোমার ছেলের বউ? সুমনা ফুপি একটা মেয়েকে নিয়ে আসলেন। মেরুন রঙের শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া, একদম নববধূ লাগছে। সুমনা ফুপু বললেন, এই হচ্ছে রুকাইয়া, আমার ছেলের বউ। কেমন আছো ভাবি? ভালো, আপনি কেমন আছেন? আমি তোমার ননদ হই, তুমি করেই বলবে। আর আমি ভালো আছি। হেমন্তীর কথায় রুকাইয়া মাথা দুলালো। হেমন্তীর রুকাইয়ার হাত ধরে সবার কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। হেমন্তী তার মামির সাথে দেখা করে কেয়ার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো কেয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তা দেখে হেমন্তীও তার কাছে চলে গেল আর বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আর কয়েকদিন পর সবাইকে ছেড়ে চলে যাব, এটা ভেবে আমার কান্না পাচ্ছে। কেয়া কান্না বন্ধ করে ড্যাব ড্যাব করে হেমন্তীর দিকে তাকালো। হেমন্তী কেয়ার চাহনি দেখে আলতো হেসে বলল, এখন কেটে লাভ নেই, বিয়ের পর বিদায়ের সময় কাঁদিস, ছবিতে ভালো উঠবে। আপনি তো মজা করছো। হেমন্তী কেয়ার হাত ধরে বলল, চল, সবাই বাইরে বসে আছে, আমরা এখন তাদের সাথে বসে আড্ডা দিই। কেয়া দুচোখ মুছে হেমন্তীর সাথে রুমের বাহিরে চলে আসলো। সবার সাথে বসে পড়লো আড্ডা দিতে। কেয়ার গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। বাসার ছাদেই ছোট্ট একটা স্টেজ করা হচ্ছে। তৈয়ব আর ফারুক সেটার খেয়াল রাখছে। ইলহাম আরফান বাবুর্চিখানায় ব্যস্ত আছে। ইমরান খানও তাদের সাথে সব পর্যবেক্ষণ করছে। হেমন্তী, হিয়া, রুকাইয়া তিনজনই কেয়ার কাছে বসে আছে। মেহেদি ডিজাইনার এসেছে তাকে মেহেদি দিতে। হেমন্তী হিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদি দেওয়া হচ্ছে আর আড্ডা চলছে। বাহ, ভাইয়া তো দেখছি ভাবির সব দিক দিয়ে খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে এমন ছোট খুশি থাকলে ভালোবাসা বাড়ে। একদম ঠিক কথা। হেমন্তী, ইলহাম ভাইয়া তো চলে যাচ্ছে, একা একা খারাপ লাগবে না? তোমরা সবাই থাকতে একা থাকো কেন? আমার পুরো পরিবার এখানে আছে, কিন্তু ওনার কাছে তো কেউই থাকবে না, তার জন্য চিন্তা হচ্ছে। হেমন্তী এসব নিয়ে ভেবো না, ইলহাম নিজেকে সামলাতে জানে, ও একাই সব করতে পারবে। সে ভালো থাকলে আমিও ভালো থাকবো। সন্ধ্যার সময় সবাই তৈরি হচ্ছে। হেমন্তী আগে থেকেই ইলহামের জন্য সব রেডি হয়ে নিচে কেয়ার রুমে চলে গেল। কেয়া পার্লারে গিয়েছে। হিয়া রেডি হয়ে আগেই ছাদে গিয়ে বসে আছে। ফারুক তার আশেপাশেই থাকছে। রোকাইয়া কেয়ার সাথে গেছে, তাই হেমন্তী একাই রেডি হচ্ছে। ইলহামের যাতে অসুবিধে না হয় তাই হেমন্তী কেয়ার রুমে চলে এসেছে। হেমন্তীর শাড়িটা পরে চুলগুলো খোপা করে সিথির মাঝে টিকলিটা পরে নিল। খোপায় ফুলগুলো লাগিয়ে নিল। এরপর হালকা একটু মেকআপ করে নিজেকে পরিপাটি করে নিল। তখনই দরজায় কেউ টোকা দিল। হেমন্তী গেট খুলতেই দেখতে পেল ইলহাম দাঁড়িয়ে আছে। হেমন্তী তাকে দেখে বলল, কিছু লাগবে আপনার? ইলহাম ঘরের ভিতর প্রবেশ করে বলল, তোমাকে চাই। বলেই সে হেমন্তীকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ বসল। হেমন্তী কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি করছেন? বাসা ভর্তি মেহমান। হেমন্তীর কথার কোনো জবাব সে দিল না, উল্টে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু তোমার কাছে থাকতে দাও। সারাদিন পর এখন আবার কথা মনে পড়েছে? অনেক কাজ ছিল তাই আসতে পারিনি। বুঝেছি। তখনই কেউ দরজায় টোকা দিল। ইলহাম হেমন্তীকে ছেড়ে দিল। হেমন্তী বলল, কে? বাহির থেকে কেয়া বলল, আপু, আমি কেয়া, দরজা খোলো। তুই আমার রুমে যা, আমি শাড়ি পরছি।
এত ভারী লেহেঙ্গা পরে আবার অন্য রুমে যাবো? ওফ, ভাল লাগে না। বলেই কেয়া চলে গেল। হেমন্তী ইলহামের দিকে তাকিয়ে বলল, এখন আপনিও যান, হলুদ শুরু হয়ে যাবে। রাতে তোমাকে দেখে নিব। রাতে হলুদ শুরু হলো। তানভীরের বাসা থেকে শুধু তার মামা এসেছেন। এক এক করে সবাই কেয়াকে হলুদ ছোঁয়ালো। সবাই খুশি, কিন্তু এই খুশির মাঝেও হেমন্তীর মনটা খারাপ, কারণ সময় চলছে দ্রুত গতিতে। ইলহামের যাওয়ার ঘন্টাও এগিয়ে আসছে। কেয়ার গায়ে হলুদ সব ঠিকঠাক সম্পন্ন হলো। সবাই যে যার রুমে চলে গেছে। হেমন্তী রুমে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো ইলহাম কোথাও নেই। হেমন্তী ভাবলো হয়তো ফারুকের সাথে রয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে হেমন্তী চুলের মাঝে থাকা টিকলিটা খুলে ফেললো। হাতের চুড়িগুলো এক এক করে খুলে ড্রেসিং টেবিলে রেখে দিল। গলায় থাকা চেইনটা খুলে লাগেজ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। হেমন্তী ওয়াশরুমে যাওয়ার পরই ইলহাম ঘরে প্রবেশ করলো। এতক্ষণ বিয়ের ব্যাপারের কথাই বলছিল ইমরান খান আর ফারুকের সাথে। রুমে প্রবেশ করেই সে গায়ে থাকা পাঞ্জাবিটা খুলে ফেললো। ওয়াশরুমে পানি পড়ার আওয়াজ শুনেই বুঝতে পারলো হেমন্তী ওয়াশরুমে। পানির জগ থেকে গ্লাসে পানি নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করে ইলহাম বিছানায় গা এলিয়ে দিল। তার অনেক ক্লান্ত লাগছে শরীরটা। চোখ বুজে আসতেই তার নজর পড়ল ড্রেসিং টেবিলে রাখা হেমন্তীর চুড়ির উপর। সে বিছানা থেকে উঠে চুড়িগুলো নিজ হাতে নিল। সেখান থেকে কয়েকটা চুড়ি অকোচরেই পাঞ্জাবির পকেটে রেখে দিল। সে যখন বহু দূরে চলে যাবে তখন হেমন্তীর চুড়িগুলো ছুঁয়ে সে হেমন্তীর কমতি পূর্ণ করবে। ইলহাম বাকি চুড়িগুলো যথাস্থানে রেখে পা টিপে টিপে আবার বিছানায় শুয়ে পড়ল চোখ বন্ধ করে। হেমন্তী ওয়াশরুমে দরজা খুলে বের হতেই তার নজর পড়ল শুয়ে থাকা ইলহামের উপর। এভাবে খালি শরীরে শুয়ে থাকতে দেখে হেমন্তীর চিন্তা হলো ইলহামকে নিয়ে। সে টাওয়ালটা রেখে ধীর পায়ে ইলহামের দিকে এগিয়ে গিয়ে যেই না ইলহামের মাথায় হাত রাখতে যাবে, ইলহাম ফট করে চোখ খুলে তার হাত টান দিয়ে ইলহামের কাছে নিয়ে আসলো। হেমন্তী ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝতে পারল না। সে চোখ খিচে বন্ধ করে রাখলো। ইলহাম তা দেখে হেমন্তীর কানের কাছে ফিসফিস করে বলল, এত ভয় পাওয়ার কি আছে, চোখ খুলো। ইলহামের কথা শুনে হেমন্তী শুকনো ঢোক গিলে চোখ পিটপিট করে খুলে বলল, ভয়ই তো পাওয়ার কথা। ঘুমন্ত মানুষ যে এভাবে আক্রমণ করবে তা কি আমি জানবো? তুমি তো আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে আদর করতে আসছিলে। কি বলেন এসব? আমি তো মনে করেছি আপনার শরীর অসুস্থ, তাই এভাবে শুয়ে আছেন, সেটাই চেক করতে আসছিলাম। তাহলে চেক করো। বলেই নিজ গালটা এগিয়ে দেয়। হেমন্তী বলল, আমি বুঝতে পেরেছি আপনার শরীর একদম ঠিক আছে, এখন কিছু চেক করতে হবে না। ইলহাম হেমন্তীকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, আমি তো তোমাকে যেতে দিব না যে পর্যন্ত চেক না করবে। হেমন্তী বোকার মতো ইলহামের দিকে তাকিয়ে বলল, আমার হাত আপনি আটকে রেখেছেন, কিভাবে চেক করব? ইলহাম নিজ গালের সাথে হেমন্তীর গাল ঘষল। এতে ইলহামের ছোট ছোট দাড়িগুলো হেমন্তীর গালে লাগলো। ইলহাম মুচকি হেসে বলল, তোমার ঠোঁট দিয়ে আমার গালে চুমু খেয়ে। হেমন্তী লজ্জায় লাল হয়ে পড়ল, আপনি অসভ্য হয়ে গেছেন। বউয়ের কাছে তো অসভ্য হব। এখন বলো কি করবে? আমি কিছুই করতে পারবো না। তাই কিছুই করতে পারবে না? বলেই সে হেমন্তীর গলায় মুখ গুজল। আর হেমন্তী অবাক হয়ে ইলহামের কাজকর্ম দেখতে লাগলো। কেয়া ফোনে কথা বলাই ব্যস্ত। সে তানভীরের সাথে বিয়ের ব্যাপারে কথা বলছে। তানভীর বলল, কালকে এই সময় আমার সাথে থাকবে তুমি? যদি আমি আসি? আলপাত আসবে, না হলে একদম উঠিয়ে নিয়ে আসবো। ওরে বাবা, এত সহজ হয়ে গেছে আপনার, বাহ। তুমি এখন পর্যন্ত আমার রাগ দেখোনি। আমি দেখতেও চাই না। যখন ঠান্ডা আছেন তেমনই থাকেন। তানভীর হাসলো। তারা দুজন কথায় ব্যস্ত হয়ে পড়ল। নতুন জীবনকে আগমন করার জন্য তারা প্রস্তুত। সকাল থেকেই পুরো বাড়িতে হইচই চলছে। বিয়ে বাড়ির আমেজ সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে। হিয়া সোফায় বসে কমলা খেতে ব্যস্ত। একটু আগে ইরিনা বেগম তাকে 1 প্লেট কমলা দিয়ে গেছে আর শাসিয়েও গেছে যাতে সবটি সে শেষ করে। হিয়া কমলা খাচ্ছে আর আশেপাশে চোখ বোলাচ্ছে। সবাই যার যার কাজে ব্যস্ত। তখনই হিয়ার পাশে এসে বসলো হেমন্তীর মামি। হিয়া তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
কি খবর মামি? এই তো কাজের ফাঁকে তোমার কাছে এসে বসলাম। মামি, আপনি দেখতে অনেক সুন্দর। হেমন্তীর মামি লজ্জা পেয়ে বলল, কি যে বলো তুমি, বুড়ো বয়সে আর সুন্দর? সত্যি বলছি, আপনি যুবতী বয়সে কত সুন্দর ছিলেন এটাই তো এখন বুঝতেই পারছি। জানো ভাইয়া, আমার জীবনে সবই আছে, কিন্তু একটা মেয়ে নেই। আপনার মেয়ের অনেক শখ, তাই না? হ্যাঁ, কিন্তু দেখো না আমার কিসমত। তৈয়বের পর কত চেষ্টা করলাম, কিন্তু সব চেষ্টা বিফলে গেল। হয়তো এটাতে আপনাদের সুখ লেখা আছে। হ্যাঁ, হয়তো। হেমন্তী আর ইলহাম ছাদে স্টেজের কাজ করছে। ইলহাম বলল, তুমি নিচে চলে যাও, এখানে রোদ লাগছে তোমার শরীরে। কিছুই হবে না, একটু রোদ লাগলে। শরীর অসুস্থ হয়ে যাবে তোমার। বিরক্ত করবেন না, কাজ করতে দিন। ইলহাম আর কিছু না বলে হেমন্তীর সাথে কাজ করতে লাগলো। রাতে সবাই রেডি হয়ে ছাদে চলে আসলো। কেয়াকে বউসাজে অনেক সুন্দর লাগছে। লাল রঙের বেনারসিতে কেয়াকে একদম নববধূ লাগছে। হেমন্তীর কেয়াকে দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। সেই দিন তো এভাবেই সে সেজেছিল, কিন্তু কেয়ার মতো হাসিটা ছিল না। হেমন্তীর মনে সেদিন ভয় ছিল নতুন জীবনের জন্য। তার মনে অনেক চিন্তা ছিল। ইলহাম হেমন্তীর পাশে এসে দাঁড়াতেই হেমন্তীর ধ্যান ভাঙল। সে পাশে তাকিয়ে ইলহামকে দেখতে লাগলো। সাদা রঙের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, একদম চোখে মুখে শুভ্রতা বজায় আছে। ইলহাম হেমন্তীর দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখছো? কিছুই দেখছি না। আমি জানি তো, আমাকে দেখছিলে। হ্যাঁ, আপনাকে দেখছিলাম। আমার স্বামী আপনি, দেখবই তো। 2 দিন পর চলে যাবেন, তাই দেখছি। কোনো সমস্যা আছে আপনার? এক নাগারে কথাগুলো বলে হেমন্তী সেখান থেকে চলে গেল। ইলহাম হেমন্তীর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি আমার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর তানভীর চলে আসলো। তাদেরকে স্বাগত জানানোর জন্য সবাই নিচে চলে আসলো। সবাই তানভীরের পরিবারদের সাথে কুশলাদি করে তারা এক এক করে বাসার ছাদে চলে যায়। তাদের খাওয়া দাওয়ার দেখাশোনা সবই ইলহাম, ফারুক আর আরফানি করে থাকলো। তানভীরকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। কেয়াকে তার রুমে নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষে কবুল পড়াতে শুরু করলো কাজী সাহেব। প্রথমে কেয়ার কাছে গিয়ে তাকে কবুল বলতে বলা হলো। কেয়া কিছুক্ষণ সময় নিয়ে কবুল বলে দেয়। এরপর তানভীরের কাছে চলে আসলো। তাকে কবুল বলতে বলা হলে সে এক নাগারে কবুল বলে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাদের বিয়ের কার্যক্রম শেষ হতেই কেয়াকে তানভীরের কাছে নিয়ে আসা হয় আর তাদের মাঝেই বসিয়ে দিল হেমন্তী। দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। ক্যামেরাম্যান তাদের ছবি তুলতে ব্যস্ত। হেমন্তী মেহমানদের সাথে কথা বলছে। হিয়াও হেমন্তীর সাথে সাথে রয়েছে। ফারুকি হেমন্তীকে বলেছে হিয়াকে আশেপাশে রাখতে। দেখতে দেখতে বিদায়ের সময় এসে পড়ল। ইমরান খান মেয়ের হাত তানভীরের হাতে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো। এ কথা বলতেই কেয়া বাবার বুকে মাথা রেখে কেঁদে উঠল। কেয়া এক এক করে সবার থেকে বিদায় নিল। ইরিনা বেগম হেমন্তীকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল। ইলহাম কেয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে তানভীরের সাথে কোলাকুলি করে বলল, নতুন জীবনের শুভেচ্ছা। ধন্যবাদ। তানভীর গাড়িতে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো। হেমন্তী কান্নারত চোখ নিয়ে গাড়ির দিকে তাকিয়ে রইল। সবাই বাসার ভিতরে চলে আসলো। হেমন্তী হিয়াকে রুমে দিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে দুধ গরম করে হিয়াকে দিয়ে আসলো আর বলল, পুরো দুধ শেষ করবে, কোনো কথা শুনছি না। দুধ খেতে ইচ্ছে করছে না। আপু খেয়ে নাও, তুমি কিছুই খাওনি ভালো মতো। হিয়া বাধ্য মেয়ের মতো সবটুকু দুধ শেষ করলো। হেমন্তী গ্লাস নিয়ে রুম থেকে চলে আসলো। নিজ রুমে গিয়ে দেখলো ইলহাম শুয়ে আছে। হেমন্তী ফ্রেশ হয়ে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ল। ইলহাম হেমন্তীর উপস্থিতি টের পেয়ে হেমন্তীর দিকে ফিরে তার কাছে চলে গেল। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ রাতে ইলহামের ফ্লাইট। হেমন্তী সকাল থেকেই ইলহামের সাথে কম কথা বলছে, কারণ সে যখনই ইলহামের দিকে তাকাচ্ছে তখনই তার কান্না পাচ্ছে। অপরদিকে হেমন্তীর অবহেলা ইলহাম মেনে নিতে পারছে না। সে চাইছে হেমন্তী তার পাশে থাকবে,
মনের ভিতর ক্ষোভ নিয়ে ইলহাম চলে গেল। হেমন্তীর কাছে রান্নাঘরে গিয়ে শুনতে পেল হেমন্তীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। তা শুনে ইলহামের মনটা নরম হয়ে গেল। সে বুঝতে পারল হেমন্তীর মনেও তো কত কষ্ট। ইলহাম ধীর পায়ে হেমন্তীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। এতে হেমন্তীর কান্না আরো বেড়ে গেল। ইলহাম বলল, কান্না করো না প্রিয়, তোমার মনের ভিতর তো আমি সব সময় থাকবো। আপনাকে আমি চাই এখানে আমার কাছে। ইলহাম হেমন্তীকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর কান্না করো না, মাত্র 2 মাসের জন্যই তো যাচ্ছি। আমার কেন মনে হচ্ছে আপনি আমাকে ভুলে যাবেন? আর কোনো কথা বলবে না, একদম চুপ থাকবে। হেমন্তীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল ইলহাম। তাকে শান্ত করাটা এখন ইলহামের মুখ্য বিষয়। ইলহামের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। ইলহাম হাতে কালো ঘড়িটা পরে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। হল রুমে সবাই চাতক পাখির মতো তার অপেক্ষা করছে। ইলহাম ধীর পায়ে হেঁটে হল রুমে চলে আসলো। সেখানে উপস্থিত হতেই দেখতে পেল হিয়া হাসি মাখা মুখে তার পানে তাকিয়ে আছে। ইলহাম আলতো হেসে হিয়ার সামনে গিয়ে বসে পড়ল। হিয়া ইলহামকে বলল, নিজের খেয়াল রাখবি, খাওয়ার প্রতি খেয়ালই করবি না, আর এখানে কোনো চিন্তা তুই করবি না। তুইও নিজের খেয়াল রাখবি, আর বাবুরও খেয়াল রাখবি। হিয়া ইলহামের মাথায় হাত বুলিয়ে দিল। ইলহাম ফারুকের সাথে কোলাকুলি করে বলল, আসি ভাইয়া, খেয়াল রাখবেন। নিজের খেয়াল রেখো। এক এক করে ইলহাম সবার সাথে দেখা করলো। কেয়া আর তানফিরও এসেছে। সবাই উপস্থিত থাকলেও হেমন্তীকে কোথাও দেখতে না পেয়ে ইলহাম হিয়ার দিকে তাকিয়ে বলল, হেমন্তী কোথায়? হেমন্তে আসতে পারবে না, তুই রওনা দে। এটা কেমন কথা? আমি চলে যাচ্ছি, আর ও আসবে না? ওর কষ্ট হবে, তাই আসবে না, তুই যা। কোথায় হেমন্তী? রুমের দরজা বন্ধ করে বসে আছে। ইলহাম হিয়ার কথা শুনে ধূপধাপ পা ফেলে সেই রুমের সামনে চলে গেল। ইলহাম দরজায় টোকা দিয়ে বলল, যদি দরজা না খুলো, ওয়াদা করছি আর দেশে ফিরবো না, কখনো এই মুখ আর দেখবে না। ইলহামের এমন কথা শুনে হেমন্তীর বুকটা ধক করে উঠল। তার বুকে চিনচিন ব্যথা করতে লাগলো। সে দুহাত দিয়ে চোখ মুছে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিল। ইলহাম রুমের ভিতরে প্রবেশ করে ধিম করে দরজা বন্ধ করে দিল। ইলহাম বলল, আমার সাথে দেখা কেন করবে না? হেমন্তী ছলো ছলো নয়নে ইলহামের দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট হচ্ছে। ইলহাম হেমন্তীকে জড়িয়ে ধরে বলল, আমি ফিরে এসে সব কষ্ট নিঃশেষ করে দিব। হেমন্তী হু হু করে কেঁদে উঠল। ইলহামের শার্ট আঁকড়ে ধরে সে কাঁদছে। ইলহাম হেমন্তীকে বলল, তুমি অনেক স্ট্রং, তা আমি জানি। পড়াশোনায় মনোযোগ দিবে, আমি নেই বলে কোনো গাফিলতি করবে না, বুঝতে পেরেছ? হেমন্তী মাথা দুলালো। ইলহাম তার হাত ধরে বলল, বাহিরে এসো। ইলহাম হেমন্তীর হাত ধরে বাহিরে নিয়ে আসে। এরপর ইমরান খানের কাছে দিয়ে বলে, আমার আমানত কিছুদিনের জন্য আপনি সামলিয়ে রাখেন বাবা। ইলহাম আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। গটগট করে বাসা থেকে বের হয়ে আসলো। হেমন্তী দরজা ধরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে দৌড়ে রুমের বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো ইলহাম গাড়ির দরজা খুলেছে মাত্র। ইলহাম বারান্দার দিকে তাকিয়ে দেখলো হেমন্তী দাঁড়িয়ে আছে। হেমন্তী হাত দিয়ে তাকে বিদায় জানালো। ইলহাম চোখের কোণের পানি মুছে মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। তানভীর আর ফারুক তার সাথে বসে আছে। গাড়ি স্টার্ট দেওয়া হলো। ইলহাম শুধু হেমন্তীকে দেখছে। হেমন্তীর মন চাইছে দৌড়ে ইলহামের কাছে চলে যেতে। হেমন্তীর ভাবনার মাঝে গাড়ি খুব দ্রুত ভাবে ধুলো উড়িয়ে চলে গেল। হেমন্তী মুখে হাত দিয়ে বারান্দার ফ্লোরে বসে পড়ল। তার লম্বা ঘন কালো চুল খুলে ফ্লোরে ছড়িয়ে পড়ল। হেমন্তী কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। তখনই তার হাতে থাকা ফোনটা ভো ভো করতে লাগলো। হেমন্তী ফ্যানের দিকে তাকিয়ে দেখলো ইলহামের মেসেজ। সে তড়িঘড়ি করে সেটা খুলতেই দেখতে পেল ইলহামের লেখা কিছু লাইন সেখানে লেখা আছে। প্রিয়তমা, তোমার কান্না আমার ভিতরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একটু শান্ত হও, আমার মনোভাবটাকে বুঝতে চেষ্টা করো। তোমার ইলহাম তোমার পাশেই আছে। এক অদৃশ্য বন্ধন
আমাদের বেঁধে রেখেছে। আমাদের যত সুন্দর মুহূর্ত আছে তা মনে করো, দেখবে তোমার মনটা ভালো হয়ে গেছে। পুরো মেসেজটা পড়ে হেমন্তী কান্না বন্ধ করে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে সেই সব মুহূর্তগুলো মনে করতে লাগলো। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখের কার্নিশ পেয়ে পানি পড়ছে। তবুও যতই চেষ্টা করুক হেমন্তীর কান্না কেউ বন্ধ করাতে পারবে না। ইলহাম গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। তানভীর আর ফারুক চুপচাপ বসে আছে। ইলহাম বাহিরের দিক থেকে চোখ সরিয়ে ফারুকের হাত ধরে বলল, হিয়ার খেয়াল রাখবেন ভাইয়া, এখন ওর আপনাকে পাশে প্রয়োজন। তুমিও নিজের খেয়াল রাখবে, বুঝতে পেরেছ? কোনো চিন্তা করবে না। হেমন্তী লাগেজে সব গুছিয়ে নিল। ফিরোজার টাকা সব বুঝিয়ে দিয়ে বলল, আপা 2 মাস পর আপনার সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। আর আমি এসে ঘর পরিষ্কার করে যাব। কিছুক্ষণ পর হেমন্তী বের হয়ে যাবে তার বাবার বাড়ির উদ্দেশ্যে। ইলহাম এয়ারপোর্টে পৌঁছে গেছে। মনটা বরাবর হেমন্তীর কাছেই পড়ে আছে। ফারুক আর তানভীর সব লাগেজ বের করে দিল। ইলহাম তানভীরকে বলল, ভালো থেকো, সবার খোঁজ খবর নিও। শেষ বিদায় নিয়ে ইলহাম এয়ারপোর্টের ভিতরে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল ফারুক আর তানভীর। ফারুক দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, এখন সব আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। ইলহাম বিমানে বসে পড়েছে। মানিব্যাগ থেকে হেমন্তীর ছবি বের করে সেটাতে ঠোঁট ছুঁয়ে বলল, কষ্ট পেও না হেমন্তী রানী, আমি চলে আসবো। ফারুক আর তানভীর আসার পরপরই সবাই রওনা দিল যার যার বাসার উদ্দেশ্যে। হেমন্তী পুরো বাসাটাকে একবার দেখে নিল। চোখের পানি মুছে বাসার দরজায় তালা দিয়ে দিল। হিয়া হেমন্তীর মাথায় হাত রেখে বলল, দেরি হয়ে যাচ্ছে হেমন্তী, চলো। হিয়ার কথাই হেমন্তী সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বারবার শুধু বাসার দিকে ফিরে তাকাচ্ছে। যতই হোক এটা হেমন্তীর সংসার। সে এই সংসার রেখে কিছুদিনের জন্য দূরে চলে যাচ্ছে। এখানে থাকলেও তো ইলহামের কথা মনে পড়বে, যা তার মনকে কুড়ে কুড়ে খাবে। হেমন্তী তার বাবা আর মায়ের সাথে রওনা দিল। হিয়া হেমন্তীকে বারবার বলে দিয়েছে যাতে সে কান্না না করে। ভোরের আলোয় চারিদিক জলজল করছে। হেমন্তী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা বিষণ্ণতায় ভরা। হেমন্তী বুঝতে পারছে না মন ভালো করার জন্য কি করবে। এখনো পর্যন্ত ইলহামের কোনো ফোন আসেনি। মাত্র নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। নামাজে শুধু ইলহামের চেহারাটা ভেসে আসছিল। হেমন্তী বারান্দা থেকে বের হয়ে রুমের বাহিরে চলে আসলো। রান্নাঘরে গিয়ে চা করার জন্য পানি বসালো। ইরিনা বেগম রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল হেমন্তী দাঁড়িয়ে আছে। ইরিনা বেগম মেয়ের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমি বারান্দায় আছি, সেখানে নিয়ে এসো। বলেই হেমন্তী নিজ ঘরের দিকে চলে গেল। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইরিনা বেগম। মেয়ের মনের অবস্থা সে ঠিক জানে। তার মেয়েটা যে এতটুকুতেই কত কষ্ট পেয়ে যায় সেটা সে ভালো মতো জানে। ইলহাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে এসে পড়েছে। সে এখন কোম্পানির গাড়িতে করে হেডকোয়ার্টারে যাচ্ছে। সেখানেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর শহর দেখেও ইলহামের মন ভালো হচ্ছে না। পরিবারের সদস্যদের কথা তার বারবার মনে পড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা। এর মানে বাংলাদেশে এখন 8টা বাজে। হেডকোয়ার্টারে পৌঁছে ইলহামকে রুম দেখিয়ে দিল হাসিম। ইলহাম মনে মনে খুশি হলো যে একজন বাঙালিকে সে পেয়েছে। হাসিম চলে যেতেই ইলহাম রুমের দরজা বন্ধ করে দিল। লাগেজগুলো একপাশে রাখলো। একটা লাগেজ খুলে হেমন্তীর পরা একটা সাদা শাড়ি বের করে তার নাকের সাথে লাগিয়ে তার ঘ্রাণ নিতে থাকলো। তারপর সেটা বুকে জড়িয়ে পড়ল, তোমার এই বিশেষ জিনিসগুলো দিয়েই তোমাকে অনুভব করব। দুপুরের দিকে হাসিম এসে সিম দিয়ে গেল। ইলহাম ফ্রেশ হয়ে মোবাইলে সিম ভরে নিল। হেমন্তী রান্নাঘরে মায়ের কাছে সাহায্য করছে। আজ সে তার বাবার পছন্দের পাবদা মাছের ঝোল করছে। ইরিনা বেগমের কথা শেষ হতেই হেমন্তীর ফোন বেজে উঠল। ফোনের আওয়াজ শুনে হেমন্তী এক প্রকার দৌড়ে ঘরে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। হেমন্তী কানে ফোন রাখতেই অপর পাশ থেকে চিরচেনা স্বরে বলে উঠল ইলহাম। কেমন আছো হেমন্তী? হেমন্তীর মনটা খুশিতে ভরে উঠল।
ইলহামের কণ্ঠ শুনে হেমন্তী বিছানায় বসে পড়ল। কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। হেমন্তীর কোনো জবাব না পেয়ে ইলহাম আবার বলল, তুমি কি কথা বলতে ইচ্ছুক না? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কিছু খেয়েছেন আপনি? সেখানে কি বেশি ঠান্ডা? আপনি গরম কাপড় পরে বের হবেন, বুঝতে পেরেছেন? ইলহাম কফির মগটা হাতে নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে হালকা হেসে বলল, এত প্রশ্নের জবাব একসাথে কিভাবে দিব? একটু শ্বাস তো নাও। আপনি নিজের খেয়াল রাখেন না, তাই তো জিজ্ঞেস করছি। কোনো চিন্তা করবে না, আমি নিজের খেয়াল রাখবো। আর তুমি পড়াশোনায় মনোযোগী হবে। ভার্সিটিতে যেতে হলে বাবাকে সাথে নিয়ে চলে যেও। ঠান্ডার কারণে বাবার শরীরটাও বেশি ভালো না। খেয়াল রেখো বাবার। আর কালকে থেকে আমি অফিসে জয়েন করছি, তাই হয়তো ব্যস্ত থাকবো। রাতের দিকে ফোন করব, তুমি কোনো টেনশন নিও না। ঠিক আছে, আপনি কাজে মনোযোগ দিন, রাতেই কথা বলবো। এখন আমি রাখছি, পরে ফোন দিব। অফিসের কিছু ফাইল রয়ে গেছে, সেগুলো কমপ্লিট করতে হবে। হেমন্তী বলতেই ইলহাম ফোন রেখে দিল। হেমন্তী ফোনটা রেখে রুম থেকে বের হয়ে ইরিনা বেগমকে বলল, ওনার সাথে কথা হয়েছে। সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। বাবার শরীরটা এখন কেমন? ঠিক আছে। এভাবেই দিন কাটতে লাগলো ইলহামের। সারাদিনের কাজের পর হেমন্তী আর হিয়ার সাথে কথা বলে। হেমন্তীও সেই মুহূর্তটা অনেক বেশি উপভোগ করে। হেমন্তীর দিনও ভালোই কাটছে, পড়াশোনা আর সবার সাথে কথা বলে ভালোই চলছে। হিয়ার সাথে সে দেখা করতে চায়। হিয়া তাকে বলেছে কিছুদিন থেকে যেতে। হেমন্তী তাকে আশ্বাস দিয়েছে কয়েকদিন পর এসে থেকে যাবে। সবকিছু ঠিকঠাক ভাবেই কেটে গেল 1 মাস। কিন্তু এই ভালো সময় যে থাকবে না, কোনো এক ঝড় তাদের জীবনে আসতে চলেছে। কালো রাতের আবির্ভাব হবে তাদের জীবনে। হিয়ার শরীরটা বেশ খারাপ, আজ পেটে অনেক ব্যথা। ফারুক অফিসে চলে গেছে। রেহিনা বেগম রান্নাঘরে কাজ করছে। হিয়ার পেটে চিনচিন ব্যথা করছে। হিয়া বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যথার কারণে দাঁড়াতে পারছে না। সে অস্ফুট স্বরে বলে উঠল, মা। আফসোস, হিয়ার ডাক রেহিনা বেগমের কান পর্যন্ত পৌঁছয়নি। হিয়া দাঁত চেপে ব্যথা সহ্য করে। সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে সে দরজার কাছে আসতে নিবে, তখনই হিয়ার মাথা ঘুরতে লাগলো। সে টাল সামলাতে না পেরে টি টেবিলের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। মাথা কেটে রক্ত বের হয়ে গেল। হিয়ার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। রেহিনা বেগম হিয়ার জন্য জুস নিয়ে আসলো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখতে পেল হিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে। রেহিনা বেগমের হাত থেকে গ্লাস পড়ে গেল। সে চিৎকার করে বলল, হিয়া, তোমার কি হয়েছে? সে হিয়ার মাথা কোলে তুলে হিয়ার ফোন নিয়ে ফারুকের নাম্বারে ফোন দিতেই ফারুক রিসিভ করলো। রেহিনা বেগম কাঁদতে কাঁদতে বললেন, ফারুক, বাসায় আয়, হিয়া মা অজ্ঞান হয়ে গেছে। রেহিনা বেগমের কথা শুনে ফারুকের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে শুধু বলল, আমি আসছি মা। বলেই ফারুক দৌড়ে অফিস থেকে বের হয়ে আসলো। রিক্সা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলো। হেমন্তী ব্যাগ গুছিয়ে নিল। আজ সে হিয়ার বাসায় যাবে কিছুদিন থাকতে। হিয়াকে সারপ্রাইজ দিবে, তাই তাকে বলেনি। হেমন্তী ইমরান খানের সাথে বাসা থেকে বের হয়ে গেল। ইমরান খান হেমন্তীকে বিদায় জানিয়ে চলে গেলেন নিজ কাজের স্থানে। হেমন্তী রিকশায় বসে ভাবছে হিয়া কত খুশি হবে তাকে দেখে, আর হেমন্তীর মনটাও ভালো থাকবে। রিকশা এসে থামলো হিয়ার বাড়ির সামনে। হেমন্তী রিকশা ভাড়া মিটিয়ে যেই না বাসার ভিতরে যেতে নিবে, তখনই সে দেখলো ফারুক হিয়াকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হেমন্তীর বুকটা কেঁপে উঠল। হিয়ার এই অবস্থা দেখে সে হাতের ব্যাগ রেখে দৌড়ে চলে গেল হিয়ার কাছে। ফারুক হেমন্তীকে দেখে বলল, হেমন্তী, তুমি মাকে নিয়ে এসো, আমি হিয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া। ফারুক হিয়াকে সিএনসিতে করে নিয়ে গেল হাসপাতালে। হেমন্তী রেহিনা বেগমকে নিয়ে রিকশায় করে ছুটলো হাসপাতালে। রেহিনা বেগম কেঁদেই যাচ্ছেন আর বলছেন, সবকিছু আমার জন্য হয়েছে। আমি যদি ভালো মতো খেয়াল রাখতাম তাহলে এসব কিছুই হতো না। কিছুই হবে না আন্টি, আপনি চিন্তা করবেন না।
হিয়াকে নিয়ে ফারুক হাসপাতালে পৌঁছতেই ডাক্তার হিয়াকে এমার্জেন্সিতে নিয়ে গেল। হেমন্তী আর রেহেনা বেগম পৌঁছতেই ফারুক তাদের দেখে কাপা কাপা গলায় বলল, হিয়াকে ভিতরে নিয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। ভাইয়া নিজেকে সামলান, আপু ডক্টরের সাথে কথা বলুন। হ্যাঁ, আমি দেখছি। ফারুক চলে গেল। হেমন্তী রেহিনা বেগমকে বসিয়ে দিয়ে ইমরান খানকে ফোন করলো। ইমরান খান হেমন্তীর কথা শুনে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল। ডাক্তার নাসরিন চলে এসেছেন। সে এসেই হিয়ার কাছে চলে গেলেন। হিয়াকে চেক করে মাথায় ব্যান্ডেজ করে দিলেন। এরপর কিছু টেস্ট করাতে বললেন। এসবের মাঝেই সবাই এসে হাজির। হেমন্তীর শুধু ইলহামের কথা মনে পড়ছে। সে যদি জানে হেমন্তীর অবস্থা তাহলে কি করবে? হেমন্তীর চিন্তার মাঝেই ডাক্তার নাসরিন বের হয়ে আসলেন। তাকে দেখেই ফারুক এগিয়ে এসে বলল, হিয়া কেমন আছে এখন? মাথা ব্যান্ডেজ করা হয়েছে আর কিছু টেস্ট করানো হয়েছে, রিপোর্ট আসলে বোঝা যাবে। দোয়া করুন যাতে বেবি ঠিক থাকে, কারণ আমার কাছে অবস্থা বেশি একটা ভালো লাগছে না। ডাক্তার নাসরিনের কথা শুনে ফারুক মাথায় হাত দিয়ে বসে পড়ল। রেহেনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। হেমন্তীও কেঁদে ফেলল। কেয়া হেমন্তীকে সামলাতে লাগলো। ইরিনা বেগমের চোখেও পানি চলে আসলো। হিয়ার কি জ্ঞান ফিরেছে? ডাক্তার নাসরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরবে। দেখা করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু যে কোনো একজন। বলেই ডাক্তার নাসরিন চলে গেল। ফারুক বলল, আমি হিয়ার সাথে দেখা করে আসছি। সবাই ভালো থাকুন।